আইসোমারিজম। হ্যাঁ, আমরা আজকে একটু আইসোমারিজমটা দেখি যতদূর শেষ করা যায়। মিনিমাম 2টা ক্লাস তো লাগবেই, 3টাও লাগতে পারে, 2টাও শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, সমানতাটা আমি গতকালকেও বলছিলাম যে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, এটা কিন্তু পারতেই হবে, বিশেষ করে তোমার গাঠনিক সমানতা। এখান থেকে এমসিকিউ আসবে, আর হলো তোমার যে আলোক সমানতা, আর হলো জ্যামিতিক সমানতা। ঠিক আছে, জিওমেট্রিক আর হলো লাইট। ঠিক আছে, লাইট রিলেটেড একটা সমানতা আছে, একটা হলো জিওমেট্রিক আর একটা হলো তোমার অপটিক্যাল আইসোমারিজম, যেটাকে আমি লাইট বলতেছিলাম। হ্যাঁ, তাহলে দেখো গত ক্লাসে আমি, দেখা যাচ্ছে না রায়ান? দেখা যাচ্ছে তো নাকি? না দেখা গেলে বইলো, বৃষ্টি কিন্তু হইতেছে, বুঝতেই আছো, নেটের সমস্যা হতেই পারে মাঝে মাঝে। তারপরেও না শোনা গেলে, না দেখা গেলে একটু বইলো। দেখা যাচ্ছে না এখন? আচ্ছা, দেখো তাহলে আমরা বলতেছিলাম যে সমানতা বা আইসোমারিজম। তাহলে আইসোমারিজম বা সমানুতা, সমানুতা হলো ধর্মের নাম। ঠিক আছে, আর সমানু হলো একজনের সাপেক্ষে আরেকজন যেই সমানু বা আইসোমার যেটাকে আমরা বলে থাকি। এখন সমানুতা বা সমানু আসলে জিনিসটা কি? এখানে আমি গতকালকেই বলছিলাম বা আগেও একদিন বলছিলাম যে সমানুতা জিনিসটা হলো যাদের আণবিক সংকেত একই থাকবে। ঠিক আছে, মানে হইতেছে তোমার মলিকুলার ফর্মুলা সেম থাকবে, মলিকুলার ফর্মুলা এটা সেম থাকবে। ঠিক আছে, কিন্তু তোমার স্ট্রাকচারাল যে ফর্মুলাটা আছে বা গাঠনিক সংকেত আমরা যেটাকে বলে থাকি, গঠন, এই জৈব রসায়নে কিন্তু এভরিথিং জানতে হবে। যেমন তোমাকে যদি সিম্পলি কোশ্চেন করে যে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লেখো, তুমি কিন্তু H2SO4ই জানো, তাই না? এটা কিন্তু আসলে আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেত কিন্তু অন্য জিনিস। সেটা আমরা এই জৈব রসায়ন থেকে শিখবো, এভরিথিং এই জৈব রসায়ন থেকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। তাহলে গাঠনিক সংকেত ভিন্ন, দ্যাট মিন্স স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন, স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্স থাকবে। ঠিক আছে, ডিফারেন্স। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে স্ট্রাকচারাল ফর্মুলাটা ডিফারেন্স থাকবে আর আণবিক সংকেত একই থাকবে, এইটাই হলো আমাদের সমানুতা। তাহলে সমানুতা এই জিনিসটা হলো ধর্মের নাম, আইসোমারিজম। ঠিক আছে, এটা হলো ধর্মের নাম, এটা হলো প্রপার্টি বা ধর্ম আসলে এটা। ঠিক আছে, আর হলো আইসোমার, এটাই হলো মূলত আমাদের সমানু, মানে একজনের সাপেক্ষে আরেকজন। ঠিক আছে, যেমন মনে করো যে কি সমস্যা বুঝতেছি না তো। এখন শোনা যাচ্ছে রায়ান? শোনা যাচ্ছে? আমার ফোনটা ইদানিং ডিস্টার্ব দেখা দিচ্ছে, বুঝছো? অটোমেটিক মানুষের মাঝে মেসেজ চলে যাইতেছে, একা একাই চলতেছে, মানে কি জানি হয়ে গেছে। এমনি নেট সমস্যা আরো সেটের সমস্যা দেখা দিচ্ছে, মানে অভাবের মধ্যে অভাব, কি একটা ঝামেলায় যে পড়ছি। তাহলে দেখো কি বলতেছি, আইসোমারিজম যেটা হলো প্রপার্টি বা ধর্মের নাম, আর আইসোমার হলো সমানতা। দেখো আমি আবার রিপিট করতেছি যেহেতু শোনো নাই। তাহলে আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন থাকবে, এই যে একটা অবস্থা, এই অবস্থাটার নাম হচ্ছে সমানুতা। ঠিক আছে, তাহলে এই সমানুতা, তাহলে মলিকুলার স্ট্রাকচার সেম থাকবে। এই দেখো, এই যে মোবাইল একা একাই কাজ করতেছে, বলো তো। তাহলে আইসোমারিজমটা হলো প্রপার্টি আর আইসোমারটা হলো সমানু। আর দু একদিন দেখি যদি ভালো না কাজ করে তাহলে একটা ট্যাব কিনাই লাগবে, আসলে কিছু করার নাই। আর আমার নিজেরও কেমন জানি অসুবিধা লাগতেছে এই ফোনটা ইদানিং। তাহলে আইসোমার আর হলো আইসোমারিজম, এই দুইটা জিনিস আমরা দেখলাম। এখন আসলে এটার একটু টাইপসটা আমরা জানবো, এক্সাম্পল তো দিবই, এক্সাম্পল আগে হুদেই দিয়ে সময় নষ্ট করে লাভ নাই, আমরা টাইপস জানলে এই ভিতরে এক্সাম্পল জানা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের টাইপস হলো মূলত এটা দুই প্রকার, বা ক্লাসিফিকেশন, এটাকে আসলে বলা হয় ক্লাসিফিকেশন। একটু মনোযোগ দিও, কারণ এখান থেকে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই কিন্তু পাবা। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখি। আইসোমার বা আইসোমারিজমের ক্লাসিফিকেশনটা হলো দুই ধরনের, একটা হলো তোমার, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখবো একটু, হ্যাঁ একটু ফ্লো চার্ট আকারে লিখবো। একটা হলো তোমার গাঠনিক, বা এটাকে আমরা বলি স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম। ঠিক আছে, ক্লাসিফিকেশনটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ হইতেছে এক্সাম্পল মনে রাখতে হবে এখান থেকে, এমসিকিউর জন্য এখান থেকে এক্সাম্পল মনে রাখতে হবে।
আর ওইদিকে হলো তোমার স্টেরিও আইসোমারিজম, যেটাকে আমরা 3D আইসোমারিজম বলে থাকি, ঠিক আছে। 3D মানে কি, 3 ডাইমেনশনাল। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে একটা হলো স্ট্রাকচারাল বললাম, আর একটা হলো স্টেরিও সমানতা। তাহলে এটা হলো স্টেরিও, বাংলায় লিখতে পারো, ইংরেজি লিখে দেখো, স্টেরিও আইসোমারিজম। ওকে, তার মানে হলো স্টেরিও সমানতা। এর আসলে বাংলা করা খুবই কঠিন, কিন্তু এতটুকু মনে রাখতে পারো, এটা হলো আমাদের ত্রিমাত্রিক। ঠিক আছে, ত্রিমাত্রিক কিভাবে হয় যখন আমরা ওইটা বিস্তারিত পড়বো সেটা আমরা দেখব। এখান থেকে একটু মনে রাখো, এখান থেকে এমসিকিউ লাগবে মাস্ট, এই স্ট্রাকচারাল থেকে এমসিকিউ, আর হইতেছে এই যে স্টেরিও যেটা এখান থেকে রিটেন আসবে মাস্ট, এটা মনে রাখো। তবে স্টেরিও থেকে এমসিকিউ আসতে পারে, আবার স্ট্রাকচারাল থেকে কিন্তু রিটেনও আসতে পারে, তবে খুবই রেয়ার। যেটা লিখছি এটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। এমসিকিউ স্ট্রাকচারাল থেকে আসবে, আর রিটেন আসবে হইতেছে স্টেরিও আইসোমারিজম থেকে। ঠিক আছে, তাহলে আসো আমরা এর ভিতরে কি কি আছে এটা একটু দেখার চেষ্টা করি। এই স্টেরিও দুই ধরনের, ঠিক আছে, এটাকে একটু শেষ করে দিই কারণ এটা শর্টকাট, মানে ক্লাসিফিকেশন শর্টকাট, কিন্তু আলোচনা অনেক বড়। তাহলে স্টেরিও হলো তোমার দুই ধরনের, একটা হলো জিওমেট্রিক, ঠিক আছে, যাকে আমরা বাংলাতে বলে থাকি জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, ঠিক আছে। আরেকটা হলো তোমার ওই যে যেটা বললাম অপটিক্যাল বা লাইটের সাথে রিলেটেড যেই সমানতাটা, সেটা হলো আমাদের আলোক সমানতা। ঠিক আছে, তাহলে এখানে দুইটাই, হ্যাঁ, এখানে দুইটাই, বাট এই যে স্ট্রাকচারালের ভিতরে পাঁচটা আছে। হ্যাঁ, এই পাঁচটা আমাদের একটু সুন্দরভাবে বুঝতে হবে। জাস্ট কিসের জন্য, এমসিকিউর জন্য, রিটেনের জন্য সাধারণত আসে না, আসলেও লিখতে পারবো আশা করি। তাহলে আসো আমরা একটু নামগুলো প্রথমে দেখি। এক নাম্বার হলো চেইন সমানতা বা চেইন আইসোমারিজম বা আইসোমার, ঠিক আছে, আইসোমারিজম হবে আসলে এই শব্দটা, সমানতা। এক নাম্বার হলো চেইন, তাহলে চেইন দিয়ে তুমি আসলে কি বুঝবা, এটা হলো শিকলের মতো, তাই না? আমরা কিন্তু কেটে নেশন পড়ছিলাম, তাহলে ওইখান থেকে আসলে শিকল শব্দটা আমরা যাই না আসছি কি জিনিস। দুই নাম্বার হলো অবস্থান সমানতা বা পজিশন সমানতা, পজিশন আইসোমারিজম, একে বাংলাতে বলা হয় অবস্থান সমানতা। ওকে, আর তিন নাম্বার হলো তোমার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। আমরা ফাংশনাল গ্রুপ পড়ে আসছি, হ্যাঁ, অতএব এগুলো আমাদের বুঝতে খুবই সোজা হবে। তাহলে এটাকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে, চার নাম্বার হলো তোমার মেটামারিজম আর হচ্ছে টোটোমারিজম। শুধুমাত্র মেটামারিজম আর টোটোমারিজম থেকে আমাদের এমসিকিউ গুলো প্রতি বছর রিপিট করে, একটু চাইলে দেখতে পারো তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে বা গাইড থেকে, আমি পড়ানোর পরে একটু দেখো, যেটা বলতেছি এটাই মেটামারিজম, মেটামারিজম। ঠিক আছে, এর বাংলাও মেটামারিজমই আসলে, বাংলা এর তেমন কিছু খুঁজে পাইনি, আমিও কোনো বই আসলে আছে কিনা আদৌ জানা নাই আমার। ঠিক আছে, এরপর আসো টোটোমারিজম। ঠিক আছে, এই টোটোমারিজম আমি এটাকে এইভাবে মনে রাখতাম, এই বেটা টেও টেও করবে, টেও টেও করে ঘুরে ফিরবে। ঠিক আছে, কিভাবে আসলে এটা হাস্যরসাত্মক হলেও সত্য কথা। তাহলে টোটোমারিজম আমাদের টিচারও এইভাবেই বলছিল মনে রাখার জন্য, টোটোমারিজম। তাহলে টোটোমারিজম, ঠিক আছে, টোটোমারিজম। তাহলে এই হলো আমাদের পাঁচটা, স্ট্রাকচারালের ক্ষেত্রে পাঁচটা। আর স্টেরিও যেটা, ওইটা কিন্তু 3D বলছি, হ্যাঁ, মানে ত্রিমাত্রিক সমানতা আমরা যেটাকে বলে থাকি। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও আইসোমারিজম দুই ধরনের, একটা হলো জিওমেট্রিক বা জ্যামিতিক, আর একটা হলো অপটিক্যাল। আর এই পাশে পাঁচটা আমরা পাইলাম, শিকল, অবস্থান, কার্যকরী, মেটামারিজম, টোটোমারিজম, অথবা চেইন, পজিশন, ফাংশনাল গ্রুপ, মেটামারিজম, আর হলো টোটোমারিজম। এটাই হলো আমাদের মূল বিষয়। এখন আসো আমরা একটু দেখি যে এগুলো আগে দেখবো, হ্যাঁ, এগুলো যেহেতু সহজ আছে, 2-3 লাইনে শেষ হয়ে যাবে, এগুলো একটু আমরা আগে দেখবো। শোনা না গেলে কিন্তু কাউন্টার করো, হ্যাঁ, কারণ আমি কিন্তু আসলে সব সময় তো দেখতে পারি না, আমার মোবাইল ফোন উপরে, হয়তো 1-2 মিনিট পরে দেখি বা দেখার চেষ্টা করি। তাহলে চেইন আইসোমারিজম এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো খুবই ছোট ছোট, জাস্ট এক্সাম্পল, এবং জিনিসটা কি এটা বুঝলেই হয়ে যাবে, আর বিস্তারিত নাই, বলারও দরকার হয় না, কিছুই না। চেইন সমানতা আসলে জিনিসটা কি, চেইন সমানতা আসলে জিনিসটা হলো আমাদের চেইনের মধ্যে পার্থক্য দেখা যাবে। ঠিক আছে, চেইন আইসোমারিজম, তাহলে এটা দেখো, এটা কিন্তু আসলে ভাষা থেকেই বুঝতেছো, মানে কার্বন সংখ্যা সেম থাকবে, তাই না, আমাদের আণবিক সংকেত সেম থাকবে, বাট গাঠনিক সংকেতটা হইতেছে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে চেইন তৈরি হবে একটা, এই হলো মূল কথা। দেখো কিরকম, একটু খেয়াল করো, আমি এক্সাম্পল দিই, তাহলে কিন্তু তুমি নিজেই বুঝবা, মানে ডিফিনেশন নিজেই বলতে পারবা, বানায় বলতে পারবা। আসো CH3, আমরা একটা এক্সাম্পল দিই বিউটেনের, CH3, CH2, CH2,
আমরা কিন্তু প্রতিদিন একটা করে নামকরণের নিয়ম পড়বো, হ্যাঁ, নাহলে কিন্তু নামকরণ পিছিয়ে যাবো আমরা। আমরা কিন্তু মাঝখানে নামকরণ রাইখে আসছি, আমার কিন্তু মনে আছে, আমি কিন্তু ডেলি বলতেছি, ডেলি আমরা একটা করে দেখবো, ঠিক আছে? তাহলে CH3 দেখো এটার নাম খুবই সোজা, 4 কার্বন যেহেতু, তাহলে অবশ্যই এটা বিউটেন, তাই না? এটার নাম হলো বিউটেন, মানে হলো 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, ঠিক আছে? এখন আসো একে যদি আমি আইসোমার করি, দেখো সব ঠিক থাকবে, 4 কার্বনও ঠিক থাকবে, যতগুলো হাইড্রোজেন আছে, 10টা যে হাইড্রোজেন আছে, 10টা হাইড্রোজেন ঠিক থাকবে, বাট চেনের মধ্যে মাঝখানে একটা চেঞ্জ আসবে। কিরকম? CH3, CH3। দেখো আমি এই CH3 কে এখানে লিখলাম, হিসাব করে দেখো, এখানেও 4 কার্বন, এখানেও 4 কার্বন, এখানেও 10টা হাইড্রোজেন, এখানেও কিন্তু 10টা হাইড্রোজেন, বাট এখানে কিন্তু নামটাই চেঞ্জ হয়ে গেছে। বলো তো রায়ান, এটার নাম কি হবে? আমি কিন্তু পড়াইছিলাম প্রথম দিন এটা, হ্যাঁ। ধরো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, আমি মার্কিং করে দিলাম, সমস্যা নাই। এটার নাম কি হবে একটু বলো তো রায়ান, বুদ্ধি করে। শুনতেছ রায়ান? হ্যাঁ, গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটা হলো 2 মিথাইল প্রোপেন, এটা আমরা দেখে আসছি এই নামকরণটা, ঠিক আছে? দেখছো এই যে এগুলা কিন্তু লাগবে, ঠিক আছে? তাহলে 2 মিথাইল প্রোপেন, দেখো এখানে যৌগ ছিল বিউটেন, বাট এখানে হয়ে গেছে কিন্তু প্রোপেন। তাহলে আসলে জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, এদের মধ্যে শুধু যে স্ট্রাকচারাল আসলে চেঞ্জ হয়েছে এটা না, কিন্তু ডিফিনেশনে দেখবা যে ধর্মের মধ্যেও চেঞ্জ হয়েছে। আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য এখানে দুইটা লিখছি, একটা হলো আণবিক সংকেত আর একটা হলো গাঠনিক সংকেত, তাই না? এর মধ্যে দেখবা যে আরো অনেক কথা আছে যে ধর্মের মধ্যেও চেঞ্জ হবে। ধর্মের মধ্যে কি চেঞ্জ দেখো, এর বিপি বা বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, দেখবা মাত্র -0.5 ডিগ্রি সেলসিয়াস, আর এর বিপি কিন্তু ওইরকম না, এর বিপি কিন্তু আরো কম। এর বিপি হইতেছে তোমার -10.2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে দেখো ধর্মের মধ্যেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু যৌগটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাই হলো আমাদের চেইন আইসোমারিজম। তাহলে চেইন আইসোমারিজম কোনো আসলে ফ্যাক্ট না, তোমার একটা সরল শিকল থাকলে তুমি তারা আঁকা বাঁকা করে যে কোনো কিছু বানাইতে পারবে, এটা ডেফিনেটলি আসলে কঠিন কিছু না, ঠিক আছে? এটাই হলো শিকল সমানতা বা চেইন সমানতা, তাহলে এটাকে আমরা বলবো শিকল সমানতা বা চেইন সমানতা। 2 নাম্বারে আসো, 2 নাম্বার আমরা বলছিলাম পজিশন আইসোমারিজম বা অবস্থান সমানতা, এটা একটু খেয়াল করো। পজিশন আইসোমারিজম, বা এটাকে আমরা বলছিলাম অবস্থান সমানতা, অবস্থান সমানতা। ভালো লাগবে তোমার জিওমেট্রি আর হইতেছে অপটিক্যালের মধ্যে, যদিও ওই দুইটা আসলে বুঝতে প্রাথমিক অবস্থায় একটু কঠিন লাগতে পারে, কিন্তু এরপরে কিন্তু ভালো লাগবে, আসলে ওগুলা করতেও মন চাই, ঠিক আছে? দেখো অবস্থান সমানতাটা কি, অবস্থান সমানতাটা হলো তোমার আমাদের ফাংশনাল গ্রুপ, এটা একটু খেয়াল করো। মানে ফাংশনাল গ্রুপ এক এক সময় এক এক জায়গায় থাকবে, এটাই হলো মূল কথা। মানে তুমি যদি একটা যৌগকে আইসোমার তৈরি করো, একটা যৌগ থেকে যদি আইসোমার তৈরি করো, তাহলে তাদের ভিতরে যে ফাংশনাল গ্রুপটা আছে জায়গা চেঞ্জ করবে, পজিশন মানে কিন্তু জায়গা চেঞ্জ। তাহলে আমরা এটাকে এইভাবে মনে রাখবো যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, নাম দিয়ে মনে রাখো তাহলে কিন্তু সোজা থাকবে। কার্যকরী মূলক জায়গা চেঞ্জ করবে। ডিফিনেশনগুলো একটু নিজ দায়িত্বে কিন্তু শিখে নিও, হ্যাঁ। আমি কিন্তু বোঝানোর জন্য যেভাবে যতটা সম্ভব সোজা করে বলার চেষ্টা করতেছি। জায়গা পরিবর্তন করবে, পরিবর্তন করবে। দেখো এগুলা হলো অ্যাভেইলেবল এক্সাম্পল আছে, আমি যদি এখানে 2-3টা এক্সাম্পল দিই তাহলে এরকম হবে। একটু খেয়াল করো, CH3, সিএইচ CH3, এখানে আমি একটা OH মূলক দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে তুমি নামকরণ করলে, এটাকে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন, তাই না? একে তুমি কিন্তু প্রোপানল বলতে পারতেছো, তবে ডেফিনেটলি একটু একে অন্যভাবে আমরা বলবো, সেটা হলো প্রোপানল 2। কারণ হচ্ছে শুধু প্রোপানল বলে কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে কি লাস্ট কার্বন আমাদের OH, তাই না? কিন্তু এখানে যেহেতু 2 নাম্বার কার্বন আছে, তাহলে আমরা এটাকে বলবো প্রোপানল 2, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমাদের নামকরণগুলো আস্তে আস্তে শেখা হয়ে যাবে। তাহলে প্রোপানল 2, হ্যাঁ। তাহলে এটা হলো আমাদের একটা যৌগ। এখন এখান থেকে আমি যদি মানে এটাকে একটা আইসোমার তৈরি করি, তাহলে কি পাবো দেখো, একটা আইসোমার তৈরি করলে কিন্তু আমরা ডেফিনেটলি যেটা পাবো সেটা হলো ডিরেক্ট একটা প্রোপানল আমরা পাবো এখান থেকে, CH3, CH2, CH2OH, এটা শুধু প্রোপানল, ঠিক আছে? তাহলে এদের গঠনের ভিতরে কিন্তু দেখো আণবিক সংকেতের ভিতরে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই, বাট তোমার
এই সরি একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, মানে জায়গা পরিবর্তন করবে না, কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে, ডিরেক্ট কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে, একটু মিস্টেক হয়েছে সরি, মানে এক মূলক থেকে আরেকটা হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা লিখে ফেলছি সেটা হলো তোমার ওই যে, আচ্ছা ঠিকই তো লিখছিলাম, কি রে ভাই প্যাস লাগাইলাম কেন? হুম, এই ঠিকই ছিল। দেখো এই যে কনফিউজিং হয়ে গেছিলাম এখনই, হ্যাঁ, অবস্থা এগুলো জায়গায় পরিবর্তন করবে, ঠিক আছে, এত দিনের এক্সপিরিয়েন্স আজকে আইসো দেখো উল্টাপাল্টা লাগতেছে। হ্যাঁ, দেখো CH3, তাহলে আমাদের এটা হবে CH3 CH2 CH2 OH, এটা হবে তাহলে প্রোপানল, ঠিক আছে, শুধু প্রোপানল। তাহলে এদের ভিতরে দেখো আসলে আমাদের আণবিক সংকেত চেঞ্জ হয়নি, বাট গাঠনিক সংকেত আমাদের OH মূলকটা হলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। একটু মন থেকে মুছে নিয়ে কিন্তু আসলে যেটা আগে লিখছিলাম সেটাই কিন্তু মানে জায়গা চেঞ্জ করবে। হ্যাঁ, একটু কনফিউশন হয়ে গেছিল তো এই জন্য আর কি। তাহলে 2 নাম্বার আসো, 2 নাম্বার আর একটা এক্সাম্পল যদি দেই, এটাও তুমি চাইলে দিতে পারবো। দেখো একটা নর্মাল এক্সাম্পল যদি দেই, সেটা হলো CH2 ডাবল বন্ড CH2 CH3, তাহলে এটা হলো একটা অ্যালকিন, তাই না? এটা একটা অ্যালকিন, বাট তুমি যদি ডেফিনেটলি এর দ্বিবন্ধনটা কোথায় আছে তাহলে কিন্তু তুমি একে উল্লেখ করে বলে দিতে পারো, সেটা কি, এটার নাম যদি করো বিউটিন যদি বলো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট ওই যে আমরা বলছিলাম এটাও তো প্রোপানল, তাই না? বাট এই যে প্রোপানল 2 কিন্তু আমরা বলছি, যেহেতু আমাদের ওএইচ মূলকটা 2 নাম্বার জায়গায় আছে, তাহলে এখানেও তুমি ডেফিনেটলি বলতে পারো যে এটা হলো বিউট 1 ইন। দেখো আমাদের নামকরণটা এখন কোন দিক থেকে হবে, কার্যকরী মূলক যেহেতু বাম পাশে কাছাকাছি, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাহলে এটা বিউটিন, তাহলে এটাকে আমরা কি বলবো, বিউটিন 2 অথবা বিউট 2 ইন, সরি বিউট 1 ইন। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে যেহেতু দ্বিবন্ধনটা আছে, তাহলে আমরা এটাকে এইভাবে বলবো যে বিউটিন 1 অথবা বিউট 1 ইন, দুইটাই কিন্তু সঠিক। হ্যাঁ, তাহলে বিউটিন 1, একটু পেস্ট লেগে গেছিলো মাঝখানে এই জন্য আই এম সরি। হ্যাঁ, তাহলে এটা হলো বিউটিন 1 অথবা বিউট 1 ইন, একই জিনিস। এখন একে তুমি যদি অবস্থান চেঞ্জ করো তাহলে 2 নাম্বারে নিয়ে যেতে পারো, 3 নাম্বারে নিয়ে যেতে পারো, 4 নাম্বারে নিয়ে যেতে পারো, সরি 3 নাম্বারে নিয়ে যেতে পারো, 4 তো হবে না, তাই না? তাহলে CH2 ছিল, এখন CH3 লিখলাম, তাহলে CH, এখানে CH ডাবল বন্ডটা এখানে আসলো, এখানে CH, এখানে CH3। দেখো কার্বন উপরে যা নিচেও তা, উপরে হাইড্রোজেন যা নিচেও হাইড্রোজেন তা, কিন্তু চেঞ্জ হয়েছে কোন জায়গায়, আমাদের 1 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন ছিল, এখন 2 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন হয়েছে, তাই না? তাহলে এই হলো আমাদের মূল কথা। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, বিউটিন 2, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু ধর্মের পার্থক্য আছে। এখন বলতে পারো স্যার একটা ডাবল বন্ডের জন্য ধর্মের পার্থক্য, হ্যাঁ দেখবা বইয়ের ভিতরে সুন্দর করে লেখা আছে যে বিউটিন এর তোমার স্ফুটনাঙ্ক -6.5 ডিগ্রি সেলসিয়াস, আমি লিখলাম না, আর হইতেছে বিউটিন 2 এর স্ফুটনাঙ্ক হইতেছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এদের কিন্তু তাপমাত্রায় টেম্পারেচার, বয়েলিং পয়েন্ট, ভ্যাপারাইজিং পয়েন্ট এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, অবস্থান বা পজিশন সমানতাটা আসলে তেমন কিছুই না, জাস্ট জায়গা চেঞ্জ করবে, পজিশন চেঞ্জ করবে, ঠিক আছে, কার্যকরী মূলক পজিশন চেঞ্জ করবে। এটা একটু প্যাচ লাগায় না কিন্তু আবার, হ্যাঁ মাঝখানে আমি প্যাচ লাগাই ফেলছিলাম। তাহলে ফাংশনাল গ্রুপ বা ফাংশনাল মানে কার্যকরীমূলক যেটা আছে সেটা তার জায়গা চেঞ্জ করবে। এই হলো আমাদের পজিশন বা অবস্থান সমানতা। 3 নাম্বার যেটা ছিল সেটা একটু খেয়াল করো, 3 নাম্বার ছিল আমাদের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, তার মানে কার্যকরী মূলক সমানতা, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ঠিক আছে, এটাকে আমরা বলি কার্যকরী মূলক। তাহলে এখানে কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি ওই যে ওইখানে পেস লাগাই ফেলছিলাম, কার্যকরী মূলক সমানতা, ঠিক আছে। তাহলে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে, আর অবস্থান মানে অবস্থান চেঞ্জ হবে, এই হলো মূল বিষয়। তাহলে আসো একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলেই ভালো বুঝবে, একটু খেয়াল করো। আমরা যদি এটাকে একটু এইভাবে লিখি যে, আচ্ছা এটাকে লেখার আগে আমি একটু এখানে বলে রাখি যে এখানে কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে, এখানে কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে, মানে একটা থেকে আরেকটা হয়ে যাবে, অ্যালডিহাইড থেকে কিটোন, অ্যালকোহল থেকে কিটোন, কিটোন থেকে অ্যালডিহাইড, এরকম হয়ে যাবে, মূলক পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওইখানে জায়গা চেঞ্জ করছিল, এখানে কার্যকরী মূলকই নিজেই সুইসাইড করে অন্য জগতে চলে গেছে, ঠিক আছে। আসো কিছু এক্সাম্পল আমরা দেখি। 1 নাম্বার ধরো আমি লিখলাম CH3CH2OH, এটা কি, এটা হলো একটা অ্যালকোহল, তাই না? এটার নাম হচ্ছে ইথানল, তাহলে এটার নাম হলো ইথানল।
তাহলে এর কিছু ধর্ম চাইলে তুমি দেখতে পারো, আমাদের ধর্ম দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে একটু আইসোমারিজমটা দেখবো কি হয়। দেখো তাহলে CH3 আমি লিখলাম। আমি যদি এটাকে এইভাবে লিখি, একটু খেয়াল করো কিন্তু এখানে, হ্যাঁ আমি কি লিখতেছি, আমি যদি এটাকে একটু এইভাবে লিখি OCH3, তাই না? তাহলে এটা কি, এটা এটা কি ছিল দেখো, ROR, একটু মিলে দেখো, ROR, এটা কি ছিল, এটা ছিল কিন্তু ইথার, ঠিক আছে? তাহলে উপরেটা ছিল অ্যালকোহল, নিচেটা কি হয়ে গেছে, ROR থাকলে কিন্তু ইথার, RCOOR ওইটা কিন্তু এস্টার। আমি আবার মনে করাই দিতেছি, না মনে থাকলে একটু খেয়াল করো, RCOOR ওইটা কিন্তু এস্টার, আর ROR মানে দুই পাশে অ্যালকাইল গ্রুপ, মাঝখানে হইতেছে ও, তাহলে এটা হবে আমাদের ইথার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে ইথার। আচ্ছা এটার নামটা একটু আমি বলি, এটার নামটা সামনে গিয়ে আরো বিস্তারিত বলবো, এটা একটু খেয়াল করো। আমাদের এটার নাম হচ্ছে, দেখো দুই পাশে কি আছে, ডাই মানে মিথাইল গ্রুপ আছে না, তাহলে আমরা কি বলবো, ডাই মিথাইল ইথার, দুই কার্বন যেহেতু এই জন্য ইথার, ইথারই আসলে উচ্চারণই মানে জিনিসটা ইথার। এখানে ইথ মানে আসলে দুই কার্বন বোঝাবে না, মানে প্রত্যেকটা এই যে এই গ্রুপটাই হলো ইথার, সেটা ডাইমিথাইল হোক, ট্রাইমিথাইল হোক, পেন্টামিথাইল হোক, যত মিথাইল হোক, সামনে বলবো এটা ইথার আছে কিন্তু তোমাদের, হ্যাঁ। তারপরে এখানে যেহেতু আসছে একটু আমি নামকরণটা বলি, তাহলে এই পাশে একটা মিথাইল গ্রুপ আছে, এই পাশে একটা আছে, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে বলবা, তাহলে এখানে বলবা ডাই মিথাইল ইথার, ঠিক আছে? তাহলে এটার আসল নাম হইতেছে ডাই মিথাইল ইথার। এই ইথারে আমরা আলোচনা করবো, ইথার কিন্তু একটা এক্সট্রা টপিকে আছে, সমস্যা নাই, আমরা যখন যেটা নামকরণ আসবে আমরা দেখে ফেলবো, ওকে? তাহলে দেখো একটা থেকে কিন্তু আরেকটা হয়ে গেছে, এটা ছিল অ্যালকোহল, এখানে কিন্তু মানে ইথার হয়ে গেছে। এরকম যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, একটু খেয়াল করো, যেমন মনে করো CH3 CH2 CHO, দেখো এখানে কি গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই না? তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য আমরা একে কি বলতে পারি, এটা একটা অ্যালডিহাইড, তিন কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে এটাকে আমরা বলবো প্রোপানেল। খেয়াল করো কিন্তু, হ্যাঁ প্রোপানেল কিন্তু নট নল, নল হলে কিন্তু অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এটা হলো প্রোপানেল। তাহলে এখান থেকে তুমি যদি একটা আইসোমার বানাও তাহলে কি পাবা, দেখো এখান থেকে তিন কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে এটাকে COCH3, মানে মূলত একটা জিনিস এখানে টেকনিক খারাপ হয়, অ্যালকোহল থেকে ইথারই সবচেয়ে বেশি হবে, ইথার থেকে অ্যালকোহলই সবচেয়ে বেশি হবে, মানে সমানতা এরকম আর কি দেখা যায়। জেনারেলি অ্যালকোহল থেকে কিন্তু অ্যালডিহাইড আনতে পারবা না, দেখবা কার্বন মিলতেছে না, নয়তো হাইড্রোজেন মিলতেছে না, নয়তো অক্সিজেন মিলতেছে না। তাহলে ইথার থেকে অ্যালকোহল এটা সহজেই আসে কিন্তু, হ্যাঁ, কারণ ফাংশনাল গ্রুপ হাইড্রোজেন অক্সিজেন ওইখানে ব্যালেন্স হয়ে যায়। আর অ্যালডিহাইডের সাথে কিটোনের সবচেয়ে ভালো সম্পর্ক, আর অ্যালডিহাইড কিটোন এই দুইটা মিলে একটা ফ্যামিলি, যেটাকে আমরা বলি কার্বনিল গ্রুপ, ঠিক আছে? ওই কার্বনিল গ্রুপের মধ্যে অ্যালডিহাইড আছে আর কিটোন আছে, তাহলে এই দুইটা। আর ওইখানে ইথার আর হইতেছে অ্যালকোহল, মনে রাখো যে এরা পরস্পর সমানও হতে পারে, আর হইতেছে এখানে অ্যালডিহাইড আর কিটোন, তাহলে এটা কি, এটা হলো কিটোন, তাই না? তাহলে এটা কিটোন, আমরা বলছিলাম কিটোন দুই ভাবে উচ্চারণ হয়, যদি কিটোন একা থাকে তাহলে আমরা এটাকে নন অন উচ্চারণ করব, আর যদি অন্য কারোর সাথে যুক্ত হয় সাব গ্রুপ হিসেবে, তখন সেটাকে আমরা অক্স উচ্চারণ করব, তাই না? তাহলে এটা হলো প্রোপানন, প্রোপানন, দেখো এই যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু, সব চেঞ্জ হয়ে গেছে, ছিল হইতেছে অ্যালডিহাইড হয়ে গেছে কিটোন, ছিল অ্যালকোহল হয়ে গেছে কিন্তু ইথার। তাহলে এটাই হলো আমাদের ফাংশনাল গ্রুপ। আশা করি বুঝতে পারছো, পজিশন মানে জায়গা চেঞ্জ হবে, আর ফাংশনাল গ্রুপ মানে ফাংশনাল গ্রুপই অন্যটাতে চেঞ্জ হয়ে যাবে। এখন আসো মেটামারিজম কি জিনিস, এটা একটু খেয়াল করো, হ্যাঁ। মেটামারিজম 4 নাম্বারটা আমরা আজকে ইনশাল্লাহ জ্যামিতিক যেটা জিওমেট্রি যেটা, এটা শেষ করে দিব, হ্যাঁ। তারপরে ইনশাল্লাহ আমরা পরের দিন অপটিক্যাল শেষ করে 2 দিনই আমরা ইনশাল্লাহ শেষ করে দিব, যাতে আমাদের ক্লাসটা একটু কম লাগে। দেখো মেটামারিজম আসলে জিনিসটা কি, এর দুইটা একটু শর্ত মনে রাখতে হবে, হ্যাঁ। এর শর্তটা হলো তোমার, মানে কার্বন পরমাণুর, একটু খেয়াল করো কিন্তু এখানে কিন্তু একটু বোঝার আছে, এই মেটামারিজম আর অবস্থান সমানতা এখানে কিন্তু প্যাচ লাগবে। মানে এরা হইতেছে তোমার কার্যকরী মূলকের উভয় পার্শ্বে, মানে ফাংশনাল গ্রুপের উভয় পাশে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, আমি লিখবো তো অবশ্যই এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবা। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু সংখ্যার বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকবে, ঠিক আছে? তাহলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার কি থাকবে, আমাদের থাকবে হলো মানে কার্বন সংখ্যার পার্থক্য থাকবে, সোজা কথা যেটা, মানে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্য থাকবে, এটাই হলো মূল বিষয়, আর কিছুই না। তাহলে এইটাকে আমরা বলবো মেটামার, মেটামারিজম থেকে মেটামার কিন্তু। তাহলে এটাকে আমরা এইভাবে বলবো যে কার্যকরী মূলকের, এই জায়গায় কিন্তু তোমার ওই যে অবস্থানের সাথে প্যাচ লাগবে, হ্যাঁ। কার্যকরী মূলকের উভয় পাশে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার, কার্বন সংখ্যার পার্থক্য থাকবে। তাহলে এটা থাকলে আমরা বুঝবো এটা হলো মেটামার। এখন এই জায়গায়
একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো তোমার এটা শুধু আমাদের ডাবল আয়নযুক্ত, ঠিক আছে, যারা আছে তাদের ক্ষেত্রেই এরা দেখা যাবে। তাহলে কন্ডিশন বা এটা এক ধরনের ইউনিক প্রপার্টি বলতে পারো যে ডাবল আয়ন যাদের আছে, ঠিক আছে, তারাই শুধু দেখাবে। ডাবল আয়ন বলতে আসলে আমাদের এটা কি বুঝি, দ্বিযুজি কার্যকরীমূলক বুঝি আসলে। ডাবল আয়ন বলতে আমরা বুঝি দ্বিযুজি কার্যকরীমূলক। এখন দ্বিযুজি কে কে আছে দেখো, দ্বিযুজি কিন্তু আছে তোমার এই যে ইথার, এই যে এইভাবে যে আমরা লিখছি দেখো, ও দুই পাশে কিন্তু দুইটা আর আর থাকবে, তাহলে দুই পাশে দুইটা হাত খালি মানে কি দ্বিযুজি, দুইটা যুজি, তাই না? আর হলো কে আছে কিটোন, এই দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখাবে। তাহলে অনলি আমরা মেটামাটা পাবো হইতেছে ইথারের ক্ষেত্রে, ইথার। তাহলে এটাকে তুমি লিখে রাখতে পারো যে দ্বিযুজি কিরকম, অক্সিজেনের দুই পাশে যে উপরে দেখো আর ও আর, তাহলে এখানে তো আর অ্যালকাইল যে কোনো মূলক হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, তাই না? আরেকটা হলো কিটোন, এই দুইটার ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের মেটামারিজম দেখা যাবে। কিটোনটা কিরকম, সিও, তাহলে কার্বনের 4 হাত পুরা করার জন্য কিন্তু দুই পাশে দুইটা দিতে হয়, তাই না? তাহলে এই যে এইরকম যদি থাকে, এই দুইটাই যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা জেনারেলি কি পাবো, জেনারেলি আমরা মেটামারিজম পাবো। আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল দিলে আসলে এটা আরো ভালো বুঝতে পারবা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু মেটামারিজম আমাদের ইথার আর হলো কিটোন, এই দুইটার বাইরে কিন্তু কেউ দেখাবে না। কেন দেখাবে না, এর মেইন কারণ হইতেছে তোমার অন্যগুলো সাধারণত অবস্থান সমানতার সাথে মিলে যাবে, ঠিক আছে? তাহলে CH3 এটাকে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো। এক্সাম্পল যদি আমরা দেই, যেমন CH3 ও CH2 CH2 CH3, দেখো এটার নাম হলো মিথক্সি প্রোপেন, মানে ডিরেক্ট নাম যদি আমরা বলি মিথক্সি প্রোপেন বা ইথক্সি প্রোপেন, যেটাই বলো না কেন, এটা একটা ইথার, ঠিক আছে, এটার নাম হলো মিথক্সি প্রোপেন। আচ্ছা এই ইথারের নামকরণগুলো আমরা ওইখানে গিয়ে পড়বো, হ্যাঁ, এখন আপাতত পেঁচ লাগানো দরকার নেই। মিথক্সি প্রোপেন, ঠিক আছে। তারপরে এখানে বুঝতে আছে যে মিথক্সি আছে আর এই যে পাশে প্রোপেন আছে, নামকরণ কিন্তু খুবই সোজা, হ্যাঁ। মিথক্সি মানে মিথাইল থেকে এই যে অক্সি, যেহেতু অক্সিজেন, তাহলে মিথক্সি প্রোপেন। অক্সি শব্দটা কিন্তু আমাদের এই যেখানেও আসতেছে, আবার কিন্তু কিটোনের ক্ষেত্রেও কিন্তু অক্সি না, এখানে কিন্তু অক্সো শব্দটা আসে, একটু কিন্তু দেখো খেয়াল করো কিন্তু, হ্যাঁ। আসলে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু পেস্ট লাগারও জায়গা, আবার কিন্তু সহজও আছে বটে। তাহলে এখানে অক্সি শব্দ আসতেছে আর কিটোনের ক্ষেত্রে কিন্তু অক্সো আসবে, এটা একটু মনে রাখো। তাহলে এটা হলো মিথক্সি প্রোপেন। তাহলে এটাকে আমি যদি একটু এই যে ও যেটা আছে দেখো, এটাকে যদি আমি মাঝখানে নিয়ে যাই তাহলে তো কোনো আমাদের সমস্যাই হইতেছে না, তাহলে একটা আমরা আইসোমার পেয়ে যাব। তাহলে CH3 CH2 ও CH2 CH3, তাই না? দেখো তো এটার নামকরণ তাহলে তুমি কি করতে পারো, এই পাশেও ইথেন এই পাশেও ইথেন, তাহলে এটাকে তুমি বলতে পারো ইথক্সি ইথেন, তাই না? নামকরণ কিন্তু খুবই সোজা, এটা আসলে আলাদাভাবে ক্লাস নেওয়ার কিছুই নাই। তাহলে এটার নাম হলো ইথক্সি ইথেন। দেখো চেঞ্জ হয়ে গেছে না? এই পাশে কার্যকরীমূলক, এই যে কার্যকরীমূলক হইতেছে ও, এই কার্যকরীমূলক হইতেছে ও, এই পাশে কার্বন ছিল একটা, কিন্তু এই যে দেখো সমানতার ক্ষেত্রে দেখো বাম পাশে কার্বন হয়ে গেছে কিন্তু দুইটা, এই পাশে ছিল দেখো উপরে তিনটা, এই পাশে কিন্তু হয়ে গেছে দুইটা। তাহলে এই যে চেঞ্জ হইতেছে যে, মানে কার্যকরীমূলকের উভয় সাইডে যে তোমার কার্বন সংখ্যার চেঞ্জ হইতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে মেটামারিজম, ঠিক আছে। দেখো আরেকটা এক্সাম্পল যদি দেই আমি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি লিখলাম হলো CH3, আমাদের কিন্তু ইথার আর হচ্ছে কিটোনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, হ্যাঁ। CH3 CO CH2 CH2 CH3, তাহলে এটা কিন্তু আমাদের হইতেছে মূলত কিটোন, এখানে কিন্তু অক্সো উচ্চারণ হবে না, তাহলে ডিরেক্ট কিন্তু আমাদের কিটোনই উচ্চারণ হবে। কিন্তু কিটোনটা আসলে সিও কয় নাম্বারের কার্বনে আছে সেটা কিন্তু আমাদের বুঝাই দিতে হবে। খেয়াল করো, আমি যদি নাম্বারিং করি তাহলে বাম সাইড থেকেই তো নাম্বারিং হবে, তাই না? যেহেতু কিটোন মূলকটা এইদিকে কাছাকাছি, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আর হলো 5 নাম্বার। তাহলে আমরা কি বলবো, একে প্রোপানন। কিন্তু কোন কয় নাম্বার কার্বনে আছে, 2 নাম্বার কার্বনে আমাদের, মানে 2 নাম্বার কার্বনটাই হলো আমাদের কিটোন গ্রুপ এখানে, তাই না? প্রোপানন, তাহলে এটাকে আমরা বলবো প্রোপানন 2, ঠিক আছে। এখন আসো এটাকে যদি আমি আইসোমার করি, ঠিক আছে, আইসোমার করি, তাহলে আমরা কি লিখবো, সরি প্রোপানন না, পেন্টানন, 5 কার্বন না, পেন্টানন, ঠিক আছে। দুইটাই পি দিয়ে, তো এই জন্য মাঝে মাঝে একটু কনফিউজ, ঝামেলা হয়ে যায়। তাহলে এখান থেকে তুমি যদি একে 2 না রেখে 3-এ নিয়ে যাও, এই যে 3 নাম্বার কার্বনটাকে যদি এই পাশে আনো, তাহলেই তো ঝামেলা শেষ।
তাহলে CH3 CH2 CO CH2 CH3, তাহলে এটা হলো আমাদের পেন্টানন। দেখো এখানে কিন্তু যে দিক থেকে হিসাব করো না কেন 3 নাম্বার কার্বনই কিন্তু আসবে, তাই না? তাহলে পেন্টানন 3, এই হলো আমাদের মূল বিষয়। তাহলে এটা ছিল আমাদের মেটামার। তো মেটামারের ক্ষেত্রে একটু এক্সট্রা মনে রাখবা, সেটা হলো ইথার আর হচ্ছে কিটোনের ক্ষেত্রে পসিবল, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় এটা পসিবল না, কারণ দ্বিযুজি কার্যকরীমূলক এই দুইটাই আছে, আর কোনো কার্যকরীমূলক দ্বিযুজি নাই। এটাই হলো সবচেয়ে বড় সুবিধা মনে রাখার, ঠিক আছে? তাহলে যেখানে দেখবা ইথার কিটোন সেখানে ধরে নিবা হয়তো এটা মেটামারিজম, নয়তো আমাদের এটা হইতেছে টোটোমারিজম। টোটোমারিজমটা শুধু কিটোন দিবা আবার, ঠিক আছে? তাহলে ওইটা আবার একটু আলাদাভাবে মনে রাখবো আমরা। তাহলে এই ছিল আমাদের মেটামরিজম। এখন আসলে লাস্ট যেটা আমাদের স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে, সেটা হলো টটোমারিজম। হ্যাঁ বলো। হ্যাঁ রায়ান, বলবা কিছু? আচ্ছা, এটা আচ্ছা দেখাইতেছি, ঠিক আছে? তোমাকে একটু তাহলে অন্য একটা পৃষ্ঠা আমি দেখাই। দেখো, এটা আমি সেদিন বলছিলাম কিন্তু অক্সো অক্সো, ঠিক আছে? কিটোনের ক্ষেত্রে অক্সো আর ইথারের ক্ষেত্রে অক্সি। ইথার এমনি নর্মাল উচ্চারণে অক্সি অথবা ইথার উচ্চারণ হয়, ঠিক আছে? এটা আমি একটা দেখাই, খেয়াল করো। CH3 CH2 সি, এখানে ধরো কি আছে, কীটনমূলক না? আচ্ছা সেদিন কোনটা দেখেছিলাম, একটু দাঁড়াও। সেদিন যেটা দেখেছিলাম সেই এক্সাম্পলটা আমি দেখাই। ও এটাই তো লিখতেছিলাম, দেখো এখানে, ঠিক আছে? সিও, তাহলে এখানে 2 কার্বন CH2 COOH, ঠিক আছে? এই একটা এক্সাম্পলই খেয়াল করো। তাহলে ওইটা তো প্রপার নন ডিরেক্ট কিন্তু, বাট এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু দুইটা কার্যকরীমূলক আছে, তাই না? আমরা সক্রিয়তার সিরিজের মতো বলছিলাম যে যেখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে সেখানে কিন্তু কিটোন হবে না। তার মানে এই যৌগটা কিন্তু আমাদের মূলত হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে অ্যাসিড গ্রুপ, তাই না? তাহলে এখানে কিন্তু কিটোন না। তাহলে এটা তুমি কি লিখতে পারো, 1 2 3 4 5, তাহলে 5 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তার মানে কি প্যান্টানোয়িক অ্যাসিড, তাই না? এটা তুমি ডিরেক্ট প্রথমে লিখে ফেলবা, প্যান্টানোয়িক অ্যাসিড। তাহলে এখানে কিন্তু প্রাধান্য পাইলো কি অ্যাসিড, তাই না? তাহলে যৌগটা অ্যাসিড কিন্তু এই যে সিও গ্রুপ মানে কিটোন গ্রুপ যেটা আছে সেটা কিন্তু এখানে, মানে এখানে কি বলতে পারো, সাব গ্রুপ হিসেবে আছে। আসল গ্রুপ তো এখানে COOH, কারণ এই বেটা থাকলে তো এই বেটা চান্স পাইতেছে না। তাহলে এই যে এখানে কি বলবা, এখানে বলবা কয় নাম্বার কার্বন দেখো, তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, 4 নাম্বার, আর এটা হলো 5 নাম্বার। তাহলে এখানে বলবা থ্রি অক্সো প্যান্টানোয়িক অ্যাসিড, ঠিক আছে? অক্সো প্যান্টানোয়িক অ্যাসিড, এই যে এখানে অক্সো উচ্চারণ হবে, ঠিক আছে? আর যদি নর্মাল শুধু কিটুনই থাকে, ওইখানে অন্য কোনো সাব গ্রুপ নাই, অথবা তোমার কিটুনের পরের যে সক্রিয় লেভেলের গুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে সেখানে কিন্তু কিটুন উচ্চারণ হবে, ঠিক আছে? সেটার একটা এক্সাম্পল যদি আমি বলি, দেখো CH3 সি, ধরো এখানে OH দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, CH2OH, এটাই আমি দিলাম, ঠিক আছে? তাহলে এটা সরি, আমি এখানে কিটোন দিলাম, অ্যালডিহাইড দিলাম, ঠিক আছে? তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে এখানে তুমি, মানে এখানে কে আছে দেখো, অ্যালডিহাইড আছে আর অ্যালকোহল আছে। তাহলে অ্যালডিহাইড থাকলে কিন্তু অ্যালকোহল চান্স পাবে না, এটা আমরা জানি। ওই সক্রিয়তা সিরিজ ওইখানে কয়েকটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যৌগটা কি, যৌগটা হলো 4 কার্বন বিশিষ্ট আমাদের একটা অ্যালডিহাইড। তাহলে কি, বিউটানেল। বিউটানেল কিন্তু কি, বিউটানেল দেখো আরেকটা সাব গ্রুপ আছে, তাহলে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, এই হলো সাব গ্রুপের উচ্চারণ, ঠিক আছে? আর কিছু না। ইথারের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো সাব গ্রুপ খাটবে না, ইথার তো ইথারই, তাই না? হয়তো ইথক্সি উচ্চারণ হবে, নয়তো ইথার ডিরেক্ট উচ্চারণ হবে। নিয়ম আমি পড়াবো, এটা নো টেনশন। তারপরেও তো আমি মাঝে মাঝে বলতেছি, তাই না? মানে যখন যেটা আসতেছে, তাহলে এখানে আমরা ইথক্সি উচ্চারণ করব, ঠিক আছে? আর এই যে এটা যেটা একটু আমরা যেটা এখন বলতেছিলাম, দেখো এখানে কিন্তু অন্য কোনো গ্রুপই নাই, তাহলে তো এখানে শুধু কিটোন, তাহলে এখানে কিন্তু প্যান্টানোনই উচ্চারণ করব। আমরা শুধু জাস্ট একে মানে ডেফিনিটলি বলার জন্য পেন্টানন 3 কেন বলছি, কারণ 3 নাম্বার পজিশনের যে কার্বনটা সেটা আমাদের কিটোন গ্রুপ ইন্ডিকেট করছে। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, অক্সো কিটোন, অক্সি ইথার, অক্সো উচ্চারণ হবে কিটোন যদি সাব গ্রুপ হিসেবে থাকে তখন, আর যদি মূল যৌগটাই কিটোন হয় তখন কিন্তু অন উচ্চারণ হবে। এই হলো মূল বিষয়, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন লাস্ট যেই আমাদের স্ট্রাকচারাল মেটামারিজম, কি বলে, আইসোমারিজমটা আছে সেটা একটু দেখি। তাহলে সেটা হলো টটোমারিজম।
দেখো টোটোমারিজমটা আমি হ্যাঁ রায়ান শুনতেছো? দেখো তাহলে আমরা বলছিলাম টোটোমারিজম, দেখো এটার আসলে একটা এক্সাম্পলই মেইনলি আছে, আর কবির স্যারের বইয়ে দেখবা কয়েকটা এক্সাম্পল আছে। হ্যাঁ, তাহলে টোটোমারিজম, তাহলে টোটোমারিজম, তাহলে টোটোমারিজমটা আমাদের মূলত হলো কিটোনের ক্ষেত্রে দেখায়। হ্যাঁ, মূলত ওই একটা এক্সাম্পলই লাগে, যত পরীক্ষা দেখবা ওই একটা এক্সাম্পলই আসছে, অন্যগুলা সাধারণত মানে শিখে রাখা ভালো, বাট ওইটাই আসছে, এটাই আর কি বললাম। তাহলে আসো, এখানে হলো তোমার একে বলা হয় টোটোমারিজম, মানে গতিশীল কার্যকরী মূলক সমানতা। দেখো এটা হলো টোটোমারিজম, মানে বলছি না টেউ টেউ করে ঘুরবে, তাহলে গতিশীল, গতিশীল কার্যকরী মূলক সমানতা, ঠিক আছে। তবে পার্থক্যটা কি একটু খেয়াল করো, গতিশীল এখানে আমরা গতিশীল বলতেছি ঠিক আছে, কিন্তু গতিশীলের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হলো তোমার ওই যে অবস্থান সমানতায় আমরা কি বলছি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করবে, মানে জায়গা চেঞ্জ করবে, এখানেও তো তাহলে ওই রকমই বোঝা যাচ্ছে, ওই ওই একই ঘ্রাণ কিন্তু পাইতেছি আমরা, তাই না? কিন্তু এখানে মজার বিষয় হইতেছে, আমাদের একটা কার্যকরী মূলক থেকে, মানে ওই যে ফাংশনাল আর অবস্থান এর সাথে কিন্তু প্যাচ লাগবে, এই জন্য এটা আসলে বলতেছি। তাহলে ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে কিন্তু একটা কার্যকরী মূলক থেকে আরেকটাতে পরিণত হয়েছে, তাই না? কিন্তু এখানে দেখা যাবে যে একটা থেকে দুইটাতে কনভার্ট হয়ে গেছে, এরকম কিন্তু দেখা যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলি কি টু ইনল টোটুমারিজম, কি টু ইনল টোটুমারিজম, ঠিক আছে। এটাই হলো মূল বিষয়, আর কিচ্ছু না কিন্তু। তাহলে আসো আমরা একটু দেখি, এর একটা এক্সাম্পল দেখি, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে মূলত কিটুনের ক্ষেত্রে এটা দেখা যাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে আসলে এক্সাম্পল খুবই কম পাবা, খুবই হয়তো কোনো বই থাকলে থাকতেও পারে। তাহলে এটা হলো একটু খেয়াল করো, তাহলে গতিশীল কার্যকরী মূলক এটা আসলে আমরা কিভাবে করবো এটা একটু দেখো। তাহলে CH3, সি, এখানে ধরো আমরা একটা কিটুন নিব, তাই না? যেহেতু আমি আগেই বলছি এটা মেইনলি কিটুনের ক্ষেত্রে দেখাই। আর এখানে হলো CH2। আচ্ছা, এখানে বোঝানোর জন্য আমরা একটা হাইড্রোজেন উপরে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি ঘটবে আসলে, এখানে ঘটবেটা হলো তোমার এই যে একটা জিনিস খেয়াল করো, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের মধ্যে আসবে, দেখো এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের মধ্যে চলে আসবে। আর এই যে ডাবল বন্ড যেটা আছে অক্সিজেন, তাহলে এই ডাবল বন্ডটা তো অক্সিজেন উইথড্র করে নিবে, তাই না? একটা বন্ড শুধু থাকবে। মজার বিষয়টা খেয়াল করো, তাহলে গতিশীল কেন বলতেছি, গতিশীল হলো এক কার্যকরীমূলক থেকে আরেকটা হইতেছে ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে মানে একটা ইন্টারনালি মুভমেন্ট আছে। তাহলে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের কাছে আসবে, তাহলে অক্সিজেন কি করবে, একটা হাইড্রোজেন পাইছে মানে এক হাত পাইছে, তাহলে তো তার দুই হাত, তাহলে এক হাত ছেড়ে দিবে, তাহলে আরেক হাত থাকবে। এই যে এই কার্বন থেকে যে চলে আসলো, তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়েছে না, তাহলে এই কার্বন কি করবে, এই যে এর সাথে কিন্তু ডাবল বন্ড করবে। আবার এই কার্বন কি করবে, দেখো এখানে কিন্তু অনেকগুলা ঘটনা, আমি একটু ধীরে ধীরে বলতেছি, একটু খেয়াল করো। অক্সিজেনের দুই হাত, এক হাত তো এই হাইড্রোজেন দ্বারা পূরণ করলো, তাহলে আরেক হাত আছে অক্সিজেনের, তাহলে অক্সিজেন ফিল আপ। তাহলে এই কার্বনের এক হাত খালি হয়ে গেল, এই মাঝখানে কার্বনের কাহিনী শেষ। এই পাশে আসো, এই পাশ থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে একটা হাত রেখে গেছে, তাহলে এই কার্বনের এক হাত খালি হয়ে গেল, তাহলে এই কার্বন আর এই কার্বন, এই দুই কার্বন মিলে ডবল মানে বন্ড তৈরি করবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আসলে আমাদের দুইটা কার্যকরীমূলক চলে আসলো, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি লিখি এটাকে CH3, সি, দেখো এই যে উপরে OH, এখানে ডাবল বন্ড ছিল, এখন কিন্তু ডাবল বন্ড নাই অক্সিজেনের মধ্যে, এখানে কিন্তু সিঙ্গেল বন্ড চলে আসছে, তাই না? তাহলে এখানে CH OH উপরে আসছে, আর এখানে কি হবে, ডাবল বন্ড হবে, কারণ এই কার্বনের এক হাত খালি হয়েছে, এই কার্বনেরও তো এক হাত খালি হয়েছে, হাইড্রোজেন গেছে গা। তাহলে এখানে CH2। দেখো এটার নাম কি ছিল, এটার নাম ছিল হইতেছে আমাদের কি, এটা আশা করি বলতে পারবা, এটা হলো প্রোপানন, তাই না? প্রোপানন, এটা একটা। আর এটার নাম কি বলবা, এটার নাম হইতেছে তোমার প্রোপিন টুঅল, তাই না? দেখো প্রোপিন টুঅল, যৌগটা কি অ্যালকোহল কিন্তু, তাই না? তাহলে এটা কিন্তু আমরা লাস্টে গিয়ে লিখবো প্রোপিন, প্রোপিন। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে প্রোপিন, কারণ কি দেখো এখানে কিন্তু আমাদের দুইটা মানে একটা ডাবল বন্ড আছে, তাহলে কিন্তু প্রোপেন হবে না, এটা কিন্তু একটু খেয়াল করা লাগবে, তুমি কিন্তু প্রোপেন লিখতে পারতেছো না এখানে। তাহলে প্রোপিন, প্রোপিন তো লেখলা, কিন্তু অ্যালকোহল না, তাহলে অ্যালকোহলের জন্য কি সামনে দিবা টুঅল প্রোপিন লাগবে না? তা তো না, কারণ আমরা প্রথম থেকে বলতেছি যেই যৌগ হবে সেই কিন্তু সবার শেষে থাকবে। তাহলে এখানে কিন্তু টু হাইড্রক্সি হবে না, তাহলে টুঅল কিন্তু হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কেন? কারণ আমাদের যৌগটা হচ্ছে অ্যালকোহল।
আমি কিন্তু টু হাইড্রক্সি তখনই লিখতে পারতাম যদি এখানে মানে অ্যালকিন না থাকে অ্যালডিহাইড বা কিটোন বা আরো উপরের কোনো লেভেলের গ্রুপ যদি থাকতো সেটা কিন্তু লিখতে পারতাম। তাহলে প্রথমে লিখছি আমি প্রোপিন, এরপরে লিখছি আমি হচ্ছে হাইড্রক্সি গ্রুপ যেটা আছে সেটার জন্য অল, তার মানে এটা কিন্তু একটা অ্যালকোহল, ঠিক আছে। এটাকে বলা হয় কিটু ইনল, ঠিক আছে। দেখো এটা কিন্তু কিটু ইনল, তাহলে এটা ছিল কিটোন, এখান থেকে ইনল আসছে, তাহলে এই টোটোমারিজমকে বলা হয় কিটু ইনল। প্রত্যেকটা টোটোমারিজমের ক্ষেত্রে দেখবে এটাই ঘটে, মানে কিটুন থেকে তোমার ইনল মানে কি, ইনল মানে হচ্ছে অ্যালকিন। দেখো শব্দটা কিন্তু একটু ভাঙ্গে ভাঙ্গে বলে বুঝবা, মানে বিষয়টা হচ্ছে এরকম, কিটু, তাহলে তোমার প্রথমে যেটা ছিল সেটা কিটোন, এরপরে যেটা আসছে সেটা কি ইনল। ইন মানে কি অ্যালকিন, আর অল মানে কি অ্যালকোহল, তার মানে ইনল, ঠিক আছে, ইনল। তাহলে একে ভাঙলে কি পাবা, ইন পাবা প্লাস অল পাবা, এই জিনিসটা একটু মনে রাখো, ঠিক আছে। তাহলে তুমি ইন পাবা আর অল পাবা। তাহলে এটার সাথে ওই যে আমাদের কার্যকরীমূলক ফাংশনাল আর পার্থক্যটা কি, পার্থক্য কিন্তু খুবই সিম্পলি ধরা পড়ছে, তাই না। ফাংশনালের ক্ষেত্রে ডিরেক্ট একটা দ্বারা আরেকটা চেঞ্জ হয়ে যাইতো, বাট এখানে দেখো চেঞ্জ হয়েছে তো ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ডাবল আরেকটা আমাদের ফাংশনাল গ্রুপ চলে আসছে, নতুন আরেকটা ফাংশনাল গ্রুপ কিন্তু এখানে তৈরি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই টোটোমারিজমের কিন্তু আরেকটা নাম কিটু ইনল আইসোমারিজম, এটা একটু মনে রাখো। দেখো আরেকটা এক্সাম্পল আছে, সেটা হলো তোমার বেনজিনের সাথে। আরেকটা এক্সাম্পল, এই দুইটাই হলো, যত বই খোঁজো না কেন এই দুইটাই পাবা। কিছু বলবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করো, হ্যাঁ এটা একটু বোঝার আছে, কারণ এটাই রিটেনে যদি আসে এটাই আসবে, আর বাকিগুলো এমসিকিউর জন্য, এটাও এমসিকিউর জন্য আসতে পারে, ঠিক আছে। এটা সাধারণত খ নাম্বার মানে বি নাম্বার অথবা সি নাম্বার দেখবা যে এভেলেবেল অনেক, মানে কয়েকবার আসছিল আর কি। রিটেনের জন্য বলছি আগে যেগুলো লেস ইম্পর্টেন্ট, তারপর জানে রাখতে পারো। দেখো এটাকে আমরা বলছি গতিশীল কার্যকরী মূলক সমানতা, মানে হচ্ছে কার্যকরী মূলকটা তোমার গতিশীল থাকবে, মুভমেন্ট করবে, এবং এর একটা অনন্য বৈশিষ্ট্য আমি বলছি কি, এখানে একটা কার্যকরী মূলক আরেকটাতে কনভার্ট হবে, সাথে সাথে আরেকটা নতুন কার্যকরী মূলক তৈরি হবে, এটাই হলো মূল বিষয়। কিন্তু কিন্তু ফাংশনাল মানে আমরা এই যে একটু আগে যেটা বললাম, এই দেখো এই যে এটা যেটা আমরা বললাম, এই যে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এখানে কিন্তু আমাদের সেকেন্ড কোনো তৈরি হয় নাই, ফাংশনাল গ্রুপ কিন্তু তৈরি হয় নাই, তাই না। এখানে শুধু জাস্ট একটা থেকে আরেকটা কনভার্ট হয়েছে, অ্যালকোহল ছিল ইথার হয়ে গেছে, তাহলে ফাংশনাল গ্রুপ। বাট এখানে কি করছে, এখানে কিন্তু একটা থেকে আরেকটা কনভার্ট হয়েছে, মানে আগে কিটোন ছিল এখন অ্যালকোহল হয়েছে, বাট এই যে সাথে সাথে কিন্তু আরেকটা আসছে, কি আসছে, অ্যালকিন চলে কিন্তু আসছে, মানে অ্যালকিন কিন্তু ফাংশনাল গ্রুপ, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে অ্যালকিন মানে আরেকটা নতুন ভাবে চলে আসছে, এটাই হলো মূল বিষয়। আমি আবার বলতেছি, খেয়াল করে, এখানে একটা বৈশিষ্ট্য যদি মনে রাখো সেটা হলো এরকম, এখানে কার্যকরী মূলক চেঞ্জ হবে ফাংশনাল গ্রুপের মতোই, ঠিক আছে, কিন্তু এখানে নতুন বৈশিষ্ট্যটা কি, এখানে আরেকটা নতুন একটা গ্রুপ তৈরি হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ। এর চেয়ে আর বেশি মানে সহজ করে বোঝানোর মতো আর কিছু নাই। যত এক্সাম্পলই দেখো, বিউটানন দেখো, যত নন দেখো, যত মানে কিটুন দেখো, সবগুলো দেখবে আমি যা বলছি একদম হুবহু এটাই, কোনো ব্যতিক্রমই নেই এর মধ্যে, ঠিক আছে। অন্যান্য এক্সাম্পল ব্যতিক্রম থাকলে থাকতে পারে, বাট এটার কোনো ব্যতিক্রম পাবা না। এখন আসলে এর সাথে আরেকটা জানতে হবে, সেটা হলো এসিটোফেনন। এই যে তোমাদের ক্যান্টনমেন্ট বোর্ডে টেস্ট পরীক্ষা এটা দিছিল, হুম, এই যে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিল না, এদের টেস্ট পরীক্ষা এটা দিছিল, একটু এসিটোফেননটা দেখাই। এসিটোফেননটা কবির স্যারের বইয়ে পাবা কিনা আমি জানি না। এসিটোফেননের সংকেতটা একটু দেখো, হ্যাঁ। এটা হলো একটা বেনজিন গ্রুপের সাথে থাকবে, দেখো এটা হলো একটা বেনজিন। আমরা বলছিলাম বেনজিন বিভিন্নভাবে আঁকানো যায়, কার্বন হাইড্রোজেন দিয়ে আঁকাইতে পারো, এরকম চৌকা চৌকি দিয়ে আঁকাইতে পারো, মাঝখানে ডাবল বন্ড দিতে পারো অথবা সার্কেলও দিতে পারো, তাই না। তাহলে এসি টু ফেননের সংকেত হলো এই একটা হাতে তোমার একটা কিটোন গ্রুপ, সাথে এই পাশে তোমার একটা অ্যালকাইল থাকবে। আমি এখানে মিথাইল দিলাম, ইথাইলও হতে পারে, ঠিক আছে। তবে মিথাইল দিলে এটা এসিটোফেনন, ইথাইল দিলে অন্য কিছু নাম হবে, ঠিক আছে। তাহলে এটা থেকে তুমি কিভাবে বানাবে, সিম্পল জিনিস দেখো, আমরা আগেই বলছি। তাহলে এই যে পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন কিন্তু যে মাঝখানে চলে আসবে, তাহলে কিটোন ছিল এখানে, কিন্তু এখন আমাদের কি হবে, অ্যালকোহল তৈরি হবে। আর এখানে একটা হাত যেহেতু খালি হয়েছে, এই হাত যেহেতু একটা খালি হবে অক্সিজেন থেকে, তাহলে কিন্তু মাঝখানে একটা ডবল বন্ড চলে আসবে। তাহলে দেখো এটা কিন্তু আলটিমেটলি ওই যে আগের কথাই, কিটু থেকে ইনল, কিটুন থেকে ইনল আসতেছে, অ্যালকিন আসতেছে, আর হইতেছে অ্যালকোহল চলে আসতেছে, তাই না। তাহলে বিষয়টা কিন্তু খুবই সোজা, হ্যাঁ, মানে বুঝলে সোজা, যারা বুঝে তারা তো সোজাই। আশা করি তোমার কাছে সোজা হয়ে গেছে, না বুঝলে আবার বলবো, কোনো সমস্যা নাই। তাহলে এটা কার্বন, এখানে ও এইচ আসবে, তাই না। তাহলে অক্সিজেনের এক হাত খালি হয়েছে, মানে অক্সিজেন একটা হাত ছাইড়ে দিচ্ছে, কার্বনের একটা হাত খালি হয়েছে, তাহলে এখানে কার্বনের ডাবল বন্ড আসবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এই যে এখানে চলে যাবে, তাই না। এখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু যাবে এখানে, তাহলে ও এইচ হয়েছে, আর এখানে ডাবল বন্ড হবে, তাহলে এখানে সিএইচ থ্রি ছিল, এখন সিএইচ টু হবে, ঠিক আছে। এটাই হলো আমাদের নাম। তাহলে এটার নাম কি,
এটার নাম যদি তুমি বলো তাহলে তো এটা তো একটা অ্যালকোহল, তাই না? তাহলে তুমি অ্যালকোহল বলতে পারো। কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার, 2 নাম্বার। 1 নাম্বারে কিন্তু 1 নাম্বার কার্বনে কিন্তু আছে এটা, ঠিক আছে? মানে এটা কিন্তু 1 নাম্বার। কেন 1 নাম্বার বললাম? এখন বলতে পারো স্যার এটা কেন 1 নাম্বার না, কারণ এর দেখো এই যে ও এইচটা কিন্তু এখানে আছে। এখন বলতে পারো এই পাশেও তো আছে, কিন্তু এই বেনজিনের কার্বনগুলো সাধারণত গণনা করা হয় না নামকরণের ক্ষেত্রে। বেনজিনের কার্বন নট কাউন্টেবল, কারণ ও ছয়টা সারা জীবনই ছয়টা। তাহলে এটা 2, এটা কিন্তু এটা 2, এটা হলো 1, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে করবা দেখো, এটা হলো একটা অ্যালকোহল, বুঝতে আছো? তাহলে প্রথমে তুমি এটা অ্যালকোহল ডেফিনেটলি বলে ফেললা। বাকিগুলা খেয়াল করো, তাহলে এখানে কি আছে? 2টা কার্বন আছে, তাহলে একটা ইথিন আছে। দেখো নামকরণটা একটু খেয়াল করো, হ্যাঁ? আমি কিন্তু আবার বলতেছি, এগুলো এক্সট্রা ভাবে পড়াইলে হয়তো এক সময় ভুলে যাবা। অনেকগুলো নিয়ম আছে, নিয়মের ধার ধারি না কিন্তু আমরা, ঠিক আছে? কে কার নিয়ম মানে? নিয়ম মানার দরকার নাই, অনেক নিয়ম আছে। তাহলে তুমি এটা প্রথমে ধরে ফেলে এটা অ্যালকোহল, কনফার্ম অ্যালকোহল, ঠিক আছে? 2 নম্বরে আসো, এর মধ্যে কি কি আছে? একটা এই যে এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনকে আমরা কি বলবো? ফিনাইল বেনজিন বলবো, কারণ এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, ঠিক আছে? এই যে পুরো গ্রুপটাই কিন্তু অ্যালকাইলের মতো দেখা যাচ্ছে। তাহলে এটা হলো ফিনাইল গ্রুপ। আচ্ছা, ফিনাইল অ্যালকাইল না বলে এটাকে তুমি ফিনাইল বলো। কেন ফিনাইল? বেনজিনের ক্ষেত্রে বলবো, তবে মনে রাখো এটা ফিনাইল। আর এখানে কি আছে? একটা ইথিন, 2 কার্বন বিশিষ্ট ইথিন, এটা তো কোনো সন্দেহ নাই, তাই না? তাহলে এটা তুমি কিভাবে বলবা? এখন আসো এই ফিনাইল গ্রুপটা, এটা যে আমরা ফিনাইল বললাম, এটা কয় নাম্বার কার্বনের সাথে অ্যাটাচমেন্ট আছে? 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচমেন্ট আছে। তাহলে তুমি এটাকে কি বলবা? ওয়ান ফিনাইল, ঠিক আছে? এটাকে বলবা ওয়ান ফিনাইল। তাহলে একটা ফিনাইল শেষ, তারপর ইথিনটা বলো, ইথিন উচ্চারণ করো। ইথিন শেষ, তোমার সাব গ্রুপ শেষ। আর বাকিটা তুমি উচ্চারণ করো কি অল? ওয়ান অল, ঠিক আছে? ওয়ান অল, এই হলো অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা একটু বলে নেই ফিনাইল গ্রুপটা কি। ওই যে অ্যালকাইল দিয়ে মনে রাখা দরকার নাই। ফিনাইল হলো তোমার বেনজিন থেকে একটা যদি হাইড্রোজেন সরে যায় তাহলে সেটাকে আমরা ফিনাইল বলবো। এটা আমি সামনে পড়াবো, নো টেনশন। এই যে সামনে সামনে বলতেছি, সবই কিন্তু আসবে এক সময়, হ্যাঁ? যেমন অ্যালকাইল, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে আমরা বলি অ্যালকাইল। বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে আমরা বলবো ফিনাইল। এতটুকু মনে রাখো তাহলেই হবে। এটা কিরকম ছিল? এখানে কিন্তু এই যে কার্বনে কিন্তু হাইড্রোজেন ছিল না। এই হাইড্রোজেনের জায়গায় তো আমাদের এই যে একটা বন্ধন দিয়ে কিন্তু কার্বন আছে, তাই না? এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এই এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, বাট এই যে এখানে কিন্তু হাইড্রোজেন নাই, কারণ এই হাতটা তো এই কার্বনে নিয়ে নিছে। একটু বুঝতে হবে কিন্তু, হ্যাঁ? তাহলে আমি আবার বলতেছি, ফিনাইল হলো তোমার যদি বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে সেটাকে আমরা ফিনাইল বলবো। আশা করি নামকরণটা কনফার্ম আর বিষয়টাও কনফার্ম। তাহলে এটাও কিন্তু কিটু ইনল, এটা কিটুন ছিল। তাহলে এটা হলো, হ্যাঁ? বুঝিনি, আবার বলো। অ্যালকাইন কিভাবে হবে? এখানে আর কি করবা? কি মডিফাইটা করবা? অ্যালকাইন তো না, অ্যালকিন হয়েছে এখানে। এটা বলতেছো? এটা 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 বলতেছো? এই যে এটাই তো বলতেছো, তাই না? খেয়াল করো, এটা একটু খেয়াল করো। এটার সাথে ওইটার একটু মানে ডিফারেন্স নাই, কিন্তু একটু মানে আমাদের বুঝতে সমস্যা হইতেছে কি। এই কার্বন, এই কার্বন, এই কার্বন মিলে তো প্রোপিন, তাই না? আর টু অল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। বাট এখানে একটু খেয়াল করো, এই ফিনাইল কিন্তু আলাদা, বুঝছো? এই ফিনাইল কিন্তু নিজেই আলাদা। আর এই 2টা কার্বন তো আলাদা ভাসমান হয়ে আসছে। বিষয়টা হইতেছে এরকম, দেখো এই বেনজিন কিন্তু স্বতন্ত্র। এই বেনজিন কিন্তু স্বতন্ত্র, কিন্তু যখন ওইখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন যখন চলে যাবে, এই একটা হাত কিন্তু খালি হয়ে যাবে, ঠিক আছে? একটা হাত যখন খালি হয়ে যাবে তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো? দেখো একটা হাত যখন খালি হয়ে যাবে তখন কিন্তু সেটাকে আমরা বলবো হইতেছে ফিনাইল, ঠিক আছে? এই ফিনাইল কিন্তু আলাদাভাবে উচ্চারণ হবে। তুমি যেটা বলতেছো অ্যালকাইন, অ্যালকাইন হওয়ার তো এখানে কোনো সুযোগই নাই আসলে। কিভাবে বানাবা বলো? আচ্ছা কনফিউশন থাকলে আবার বলতে পারো, সমস্যা নাই, হ্যাঁ? এটার নিয়মই এটা যে কিটুন থেকে ইনল হবে, কিটু ইনল। অ্যালকাইন তো হওয়ার মানে এখানে কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? মানে তুমি যেটা বলতেছো এখানে উচ্চারণ কেন ওই যে অল হইলো বা অন্য কিছু হইলো, ওইটা ওগুলো সমস্যা নাই। ইথিন টু অল মানে ইথানল বলতেছো না, ইথিনল। এখানে কিন্তু আমরা এটাই নিয়েছি, দেখো প্রোপিন টু অল, তাহলে এখানে তো এই উচ্চারণটাই হবে ইথিন ওয়ান অল, তাই না? এখন বলতে পারো স্যার এখানে টু কেন দিলাম না? ওই যে আগেই বলছি আমি, কারণ এই কার্বনের সাথে ও এইচ আছে। তাহলে এটাই তো 1 নাম্বার কার্বন, ঠিক আছে? দেখো এই যে আবার, দেখো আবার খেয়াল করো, এই যে প্রোপিন টু অল, তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অথবা
যেভাবেই গণনা করো না কেন সেটাও কিন্তু একই হবে, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে একটু কিন্তু ব্যতিক্রম হবে। এটার ক্ষেত্রে ব্যতিক্রমটাকে একটু খেয়াল করো, এই পাশেও গ্রুপ আছে এই পাশেও গ্রুপ আছে, তাহলে আমাদের হিসাবটা কোন জায়গায় হবে? হিসাবটা হবে এই মধ্যম কার্বন থেকে। আগেরটার সাথে কিন্তু এটা একটু সামান্য ডিফারেন্স, এতটুকুই, আর কিছু কিন্তু ডিফারেন্স নাই, ঠিক আছে। এই ডিফারেন্সগুলাই বলার জন্য কিন্তু মাঝে মাঝে আসলে নামকরণটা বলা লাগতেছে, নাইলে দেখবা আমি যে একটা নিয়ম পড়ায় চলে গেলাম যে এরকম হবে, মাঝখানে যায় দেখবো অন্য কিছু, তখন কিন্তু আবার প্যাচ লাগবে, ঠিক আছে। তাহলে এখান থেকে মূল বিষয় এটা তোমার কি টু ইনল, তাহলে কি টু থেকে ইনল যত এক্সাম্পলই দেখো দেখবা হাজারি স্যারের বই পড়ো আর কবির স্যারের বই পড়ো, শুধু এই কিটো ইনলই আছে, ঠিক আছে। যেমন বিউটানন থেকে টু হাইড্রক্সি বিউট টুইন, এটাই হবে কিন্তু, হ্যাঁ, এটাই হলো আমাদের মূল কথা। তাহলে এই ছিল আমাদের টোটোমারিজম। আশা করি স্ট্রাকচারাল সমানতা আর কোনো কিছু বাকি আছে বলে মনে নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে মূলত এমসিকিউ পাবা, আর হইতেছে যদি রিটেন আসে তাহলে এই টোটোমারিজম হয়তো মেটামারিজম থেকে আসবে, আর বাকিগুলো থেকে রিটেন আসে না, এটা কনফার্ম থাকতে পারো। যদি আসে তাহলে পারবা, সেটাও দেখাইলাম। এখন আসো আমরা যেটা পড়বো সেটা হলো স্টেরিও আইসোমারিজম, তার মধ্যে আমাদের যেটা সেটা হলো জিওমেট্রিক আইসোমারিজম। তার আগে একটা কথা বলে নেই যে স্টেরিও আইসোমারিজম যেটা, এটা হলো ত্রিমাত্রিক বা 3D, হ্যাঁ, একটু খেয়াল করো। এই স্টেরিও শব্দের সাথে একটু পরিচয় করাই তাহলে একটু বুঝবা। স্টেরিও এটার মানে যদি বলো তাহলে সেটা হলো ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক স্থান বা 3 ডাইমেনশনাল, ঠিক আছে। কিভাবে ত্রিমাত্রিক হয় আমরা যখন এক্সাম্পলগুলো দিব তখন কিন্তু ভালো বুঝতে পারবা, হ্যাঁ। তাহলে ত্রিমাত্রিক স্থান, এখানে এই ত্রিমাত্রিক চিত্রকে মানে আমরা যে কি বলে এটাকে আইসোমার পাবো, এই আইসোমার বা ত্রিমাত্রিক যে চিত্রটা আসে সেগুলোকে আমরা কনফিগারেশন বলবো। মাঝে মাঝে দেখবা যে এই নাম্বার আসে হোয়াট ইজ কনফিগারেশন, তাহলে তুমি সহজেই বলবা যে ত্রিমাত্রিক যে ফিগারটা আছে, আমরা তো এখানে ফিগার পাবো তাই না, এক্সাম্পল দেখলেই বুঝবা যে কি ফিগার আসতেছে। তাহলে যেই ফিগারটা আমরা পাবো, ত্রিমাত্রিক যেই ফিগারটা আমরা পাবো সেই ফিগারটাকে আমরা বলবো কনফিগারেশন। সুজা খাস বাংলায় যদি মনে রাখো ত্রিমাত্রিক চিত্রকেই আমরা কনফিগারেশন বলি। চিত্রগুলা কি তাহলে তো এক্সাম্পল দিলে ভালোই বুঝবা, সমস্যা নাই। তাহলে এটাকে আমরা এইভাবে মনে রাখবো যে ত্রিমাত্রিক চিত্রকেই, ত্রিমাত্রিক চিত্র বা 3D ফিগারকেই, চিত্রকেই আমরা বলবো যে কনফিগারেশন, কনফিগারেশন, ঠিক আছে। এই একটা শব্দের সাথে একটু পরিচয় হলো। এখন আসলে স্টেরিও কয় ধরনের আছে সেটা তো আমি বলছি। এক নাম্বার হলো আমাদের জিওমেট্রিক, আমরা একটু জিওমেট্রিকটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। দুই নাম্বার হলো তোমার অপটিক্যাল। তাহলে আসো আমরা একটু আজকে জিওমেট্রিকটা দেখি। অপটিক্যাল কিন্তু মজার আছে, জিওমেট্রিকেরও মজার, এটা দেখো বুঝলে মানে ভালোই বুঝবা, একেবারে খারাপ না। একটা আমার একটু খেয়াল করো, এইখান থেকে আসবে কিন্তু কোশ্চেন আসবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে দেখব জিওমেট্রিক। তাহলে জিওমেট্রিক মানে হচ্ছে জ্যামিতিক, ঠিক আছে। এখানে কিছু শর্ত মনে রাখো তাহলেই শেষ। টাইপসটা আমরা পরে দেখবো। জিওমেট্রিকের আবার দুইটা টাইপস আছে, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। আমরা পড়তে পড়তেই দেখবো, হ্যাঁ, মানে টাইপস আমাদের আলাদাভাবে লেখার দরকার নেই, আমরা পড়তে পড়তেই আমরা দেখে ফেলবো। এক নাম্বার শর্ত হইতেছে তোমার যৌগ সমূহ অসম্পৃক্ত, দ্যাট মিনস আনস্যাচুরেটেড হতে হবে। হয়তো সেটা ডবল বন্ড নয়তো ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডের এক্সাম্পল বই পাবা না, সাধারণত ডবল বন্ডের এক্সাম্পলগুলাই দেখানো হয়। তাহলে আনস্যাচুরেটেড অথবা চাক্রিক বা সাইক্লিক হতে হবে, ঠিক আছে। এর কন্ডিশনগুলো একটু খেয়াল করো, কন্ডিশন বুঝলে দেখবে একদম ইজি হয়ে গেছে, আমার হয়তো আর পড়ানোও লাগবে না, নিজেই পারবা। এক নাম্বার কন্ডিশন হইতেছে তাহলে ডবল বন্ড, ডবল বন্ড অথবা আমরা ট্রিপল বন্ড লিখলাম না কারণ এই এক্সাম্পলগুলো আসলে বইয়ে পাওয়া যায় না, ঠিক আছে। অথবা সাইক্লিক হতে হবে। সাইক্লিক কি কি মনে আছে তো আশা করি, হ্যাঁ, ওই যে সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন আমরা কিন্তু দেখাইছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম কিন্তু ক্লাসিফিকেশন পড়ানোর সময়। তাহলে এক নাম্বার ডবল বন্ড অথবা সাইক্লিক হতে হবে। তাহলে ডবল বন্ড মানে কনফার্ম হইতেছে এখানে কি অ্যালকিন থাকবে। ট্রিপল বন্ড হতে পারে, আমি আবার বলতেছি এক্সাম্পলগুলো বইয়ে নাই এই জন্য আমি লিখতেছি না। সাইক্লিক হতে পারে, তাহলে সাইক্লিক হবে। দুই নাম্বার আসো একটু খেয়াল করো, এটা একটা শর্ত মানবে, সেটা হলো বিষয়টা হলো এরকম। আমি একটু এখানে চিত্র আঁকাই, দেখো যেহেতু ডাবল বন্ড প্রথমে বলছি তাহলে ডাবল বন্ড সম্পন্ন আমি একটা ফিগার আঁকাইলাম, হ্যাঁ। ধরো এখানে 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 জেনারেলি তো আমাদের হাইড্রোজেন থাকার কথা হাতগুলোর মধ্যে, তাই না। এখন হাইড্রোজেন না থাকে কিন্তু অন্য কিছু থাকতে পারে। আমরা বলছি অর্গানিক কেমিস্ট্রির ভিতরে শুধু হাইড্রোজেন কার্বন থাকবে এরকম না কিন্তু, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিড ক্লোরিড হেলোজেন যতগুলো আছে সবগুলোই কিন্তু থাকতে পারে। তাহলে ধরে নাও এখানে এ আছে, আমাদের বোঝার জন্য আমরা এখানে মনে করলাম এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। শর্তটা হলো এ ইজ ইকুয়াল টু বি হতে পারবে না, সি ইজ ইকুয়াল টু ডি হতে পারবে না। এক্সাম্পল দিলেই বুঝবা।
2 নাম্বার কন্ডিশন এ ইজ নট ইকুয়াল টু বি আর সি ইজ নট ইকুয়াল টু ডি, এটা হতে পারবে না, ঠিক আছে। 2 নাম্বার কন্ডিশন, এই কন্ডিশনটা আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি, হ্যাঁ তাহলে বুঝবা। দেখো এক্সাম্পলটা আমি একটু দিয়েই ফেলি আসলে। এখানে ধরো সি সি, এখানে হাইড্রোজেন আছে, এখানেও ধরো ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ধরো ধরে নাও অন্য কিছু একটা দিলাম, ধরো মিথাইল গ্রুপ আছে, CH3 আছে। এটা খেয়াল করো কিন্তু, হ্যাঁ এটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু মানে তুমি আগে তো জানতে হবে যে কে জিওমেট্রিক মানে আইসোমার দিবে কে দিবে না। সকল ডাবল বন্ড থাকলে কি জিওমেট্রিক দিবে, তা তো না, কারণ এরপরে তো আরো শর্ত লাগাইতেছি, তাই না। তাহলে প্রথম হইতেছে ডাবল বন্ড বা সাইক্লিকও দেবে, হ্যাঁ আনলাম। এখন কথা হইতেছে সকল ডাবল বন্ড তো আসলে দেখাবে না, সকল সাইক্লিকও দেখাবে না। তাহলে কন্ডিশন আছে, কন্ডিশনটা দ্বিতীয় নাম্বার ফলো করবে। দ্বিতীয় নাম্বারটা কি খেয়াল করে, এই কার্বনের সাথে দুইটা আছে, তাহলে এটা এ হলে এটা ধরে নিলাম আমরা বি, এটা সি হলে এটা আমরা ধরে নিলাম ডি। দেখো এখানে কিন্তু এ ইজ নট ইকুয়াল টু বি, তার মানে এ আর বি কিন্তু সেম না। সমান বলতে এখানে আমরা বুঝে দিচ্ছি সেম না, কিন্তু হ্যাঁ সমান না মানে সেম না। তাহলে এটা মানছে। এই পাশে খেয়াল করো সি ইজ নট ইকুয়াল টু কিন্তু ডি, তাই না। আরেকটা এক্সাম্পল, তাহলে এটা কিন্তু আমাদের দেখাবে, এটা জিওমেট্রিক কিন্তু আমাদের দেখাবে। তাহলে এটা আমরা টিক চিহ্ন দিয়ে রাখলাম, তাহলে এটা কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম দেখাবে, মানে জ্যামিতিক সমানতা দেখাবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার শর্ত আমরা আসলে এটা দেখলাম। এখন আসো আরেকটা এক্সাম্পল দিই। ধরো এই যে এরকম আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানে ধরো ভিন্ন আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে, ঠিক আছে। তাহলে এই এ এই বি, দেখো এ ইজ ইকুয়াল টু কিন্তু বি হয়ে গেছে, তাই না। তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এটা কিন্তু আইসোমারিজম হবেই না, জিওমেট্রিক আইসোমারিজম হবেই না। এই পাশে যাই কিছু থাকুক দেখার বিষয় নেই, এক পাশে যদি মিল হয়ে যায় তাহলে কিন্তু আইসোমারিজম হবে না। এখন কিন্তু আরেকটা কথা আছে, স্যার এই যে এ আর সি, এটা তো সি, এদের সাথে কোনো সম্পর্ক নাই, না কোনো সম্পর্ক নাই, আমাদের শুধু সেম সাইডে কার্বনে ভিন্ন কোনো কার্যকরীমূলক বা একই রকম কার্যকরীমূলক আছে কিনা সেটা একটু খেয়াল করব। এটা হলো 1 নাম্বার কথা। তো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার আসো আমাদের ঘূর্ণন রহিত হতে হবে, মানে এর যে একটা পেঁচানো ঘূর্ণন আছে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এই ঘূর্ণনটা একটু খেয়াল করো, আগে লিখতেছি। ঘূর্ণন রহিত হতে হবে, ঘূর্ণন রহিত, রহিত মানে কি থেমে যাবে, ঠিক আছে, রহিত হতে হবে। এই 3টা শর্ত মনে রাখতেই হবে। এরকম ভাবে অপটিক্যালের ক্ষেত্রে 3টা আছে। তাহলে এই 3টা শর্ত যারা মানবে তারা সাধারণত আমাদের জিওমেট্রিক আইসোমারিজম দেখাবে, আর বাকিগুলো দেখাবে না। তাহলে এখান থেকে আমরা প্রথমেই কনফার্ম যে অ্যালকেন আর হইতেছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন যত আছে সবাই কিন্তু এখান থেকে বাদ। তাহলে জিওমেট্রিক আসবে হয়তো সাইক্লিক, নয়তো আমাদের অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকাইনটা আমরা আনতেছি না, অ্যালকিন আর হইতেছে সাইক্লিক যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। সাইক্লিকের ভিতর আবার সবাই আসবে না ডেফিনেটলি, আমাদের কিন্তু বেনজিন সাধারণত এখানে আসে না, ঠিক আছে। বাকি যেই সাইকেলগুলো আছে, সাইক্লিকগুলো আছে, এগুলো দিয়ে আমরা নর্মালি এখানে দেখাবো। এই একটা পয়েন্ট, তাহলে কিন্তু আমরা এখানে ডেফিনেটলি সীমাবদ্ধ করে কিন্তু ফেলছি। দেখো আমরা কিন্তু পড়াটাকে কমাই আনছি। তাহলে জিওমেট্রিক চেনার 1 নাম্বার প্রথম উপায়টাই হলো আমাদের ডাবল বন্ড থাকতে হবে অথবা সাইক্লিক থাকতে হবে। তাহলে বাকি যা আছে সব বাদ, বাকি যা আছে সব জিওমেট্রিক থেকে বাদ। তাহলে রিটেনের জন্য আমাদের সহজ হয়ে গেল। 2 নাম্বার আসো আমরা ডাবল বন্ড পাইছি, তাহলে ডাবল বন্ড থাকলেই তো আমাদের জিওমেট্রিক হবে না। কন্ডিশনটা হইতেছে একই কার্বনে একই ধরনের কার্যকরীমূলক থাকা যাবে না, যেমন এ বি দিয়ে আমি বুঝাইছি, ঠিক আছে। তাহলে এ ইজ নট ইকুয়াল টু বি আর সি ইজ নট ইকুয়াল টু ডি, তাহলে এটা হওয়া যাবে না। 3 নাম্বার আমরা বলছি ঘূর্ণন রহিত হতে হবে। ঘূর্ণন রহিত মানে কি, ঘূর্ণন থাকা যাবে না। বিষয়টা কীরকম এটা একটু প্র্যাকটিক্যালি খেয়াল করো। তাহলে কিন্তু আমরা ডাবল বন্ড বলছি, তাই না। একটা ডাবল বন্ড বিশিষ্ট আমি 2টা যৌগ নিতেছি, খেয়াল করো আমার এই যে 2টা কলম, ঠিক আছে। এই বুঝো কিন্তু রায়ান, হ্যাঁ। ধরো এটা একটা কার্বন আর এই যে এই পাশে একটা কার্বন, আর এই যে 2টা কলম হলো আমার ডাবল বন্ড। এখন তুমি যদি ঘোরাও, একটু খেয়াল করো, আমি তো আসলে মানে হাতে তুলে দেখাবো। আমি যদি এটা এইভাবে ঘোরাই, এই যে এটা আমার হাতে যে যন্ত্রটা দেখতেছো, এই নাইফটা যে দেখতেছো, এটাকে যদি আমি উপর দিকে ঘোরাই, দেখো এটা কিন্তু বন্ড অবস্থায় আছে, এখানে কিন্তু বেঁধে দেওয়া, তাই না। কার্বনের সাথে কিন্তু বন্ধন আছে, তাহলে মানে এই সাইড এখানে অ্যাটাচ করে একদম কিন্তু বেঁধে দেওয়া কিন্তু। তাহলে এটাকে ঘুরাইলে এই নীল কলমটা কি হবে, উপরে উঠে যাবে। এই যে এরকম কিন্তু উপরে উঠে যাবে, তাই না। বিষয়টা হচ্ছে এরকম, আমার এই হাত দুই কার্বন, মানে এই ডান হাত 1 কার্বন, বাম হাত আর 1 কার্বন। তাহলে এইভাবে ধরে আছে, আমি যদি এই ডান হাত এইভাবে ঘুরাই, দেখো এই যে প্যাচ লাগে যাইতেছে না, তাহলে কিন্তু ঘূর্ণন হবে না। এই যে এটাকে আমি বলছি ঘূর্ণন রহিত হতে হবে। তার মানে ডাবল বন্ড যেখানে আছে, ট্রিপল বন্ড যেখানে আছে, সাইক্লিক যেখানে আছে, সেখানে কিন্তু ঘূর্ণন সম্ভব না। দেখো আমি তো ডাবল বন্ড দেখাইলাম ঘূর্ণন সম্ভব না, এখন সাইক্লিক কিভাবে ঘূর্ণন সম্ভব না হ্যাঁ অবশ্যই হবে তো, কারণ হইতেছে তারা ঘুরবে। কারণ এই যে এরকম যদি থাকে, আমি যদি এই হাতে এইভাবে ঘুরাই, অবশ্যই ঘুরবে, অবশ্যই ঘুরবে, কারোর সাথে প্যাচ লাগবে না। কিন্তু ডাবল বন্ডের সাথে কিন্তু এরা প্যাচ লেগে যাবে। এই যে এরকম ঘোরানোর সাথে সাথে একটা কলম কিন্তু আরেকটা কলমে প্যাচ লেগে যাবে এরকম, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে ঘুরবে। বিষয়টা হচ্ছে এরকম যে
একটা লাঠির ভিতরে দুই পাশে দুইটা চাকা রাখছো, তাহলে চাকা ধরে যদি ঘোরাও এই কিন্তু ঘুরতেও পারে নাও ঘুরতে পারে, তাই না? তাহলে সিঙ্গেল থাকলে কিন্তু ঘুরতে পারে নাও ঘুরতে পারে। কিন্তু বিষয়টা কীরকম দেখো, আমি আবার বলতেছি, এটা একটু খেয়াল করো। ধরো এটা একটা, এটা একটা, এই পাশে চাকা এই পাশে চাকা, এই পাশেও চাকা আছে এই পাশেও চাকা আছে। তাহলে একে যদি তুমি ঘোরাও, এই চাকা তুমি যদি ঘোরাও এইভাবে, এই পাশে ফিক্সড রাখছো, এক পাশে ফিক্সড রেখে আরেক পাশে ঘোরাবা, দুই পাশে কিন্তু একসাথে না আবার, হ্যাঁ। তাহলে এই পাশে ফিক্সড রাখছো, ধরো এই পাশেটা ফিক্সড রাখছো, এই পাশে তুমি ঘুরতে দিতেছো না, তাহলে এই পাশে একটা চাকা ঘোরাবা, তাহলে কি হবে দেখো, এই কিন্তু এই কলম এই উপরে উঠে চলে যাবে। কিন্তু একটাই যদি থাকে, ধরো দুই পাশে দুইটা চাকা আছে, এই চাকা ঘুরে দিচ্ছে, তাহলে কার সাথে প্যাচ লাগবে? ও কিন্তু ঘুরবেই, তাই না? এটাই হলো মূল বিষয়। তাহলে ঘূর্ণন রহিত কি জিনিস এটা আমরা দেখলাম। আর ওই যে 2 নাম্বার কন্ডিশন যেটা, যে এ ইজ ইকুয়াল টু বি হতে পারবে না, সি ইজ ইকুয়াল টু ডিও হতে পারবে না, মানে একই কার্বনে সেম টাইপের ফাংশনাল গ্রুপ অথবা মৌল থাকতে পারবে না। আর 1 নাম্বার আমরা বলছি ডাবল বন্ড। এখন হচ্ছে সাইক্লিকের ব্যাপারটা একটু দেখাই। সাইক্লিকের ক্ষেত্রে আমাদের ঘূর্ণন রহিত কীভাবে হবে একটু খেয়াল করো। ধরো আমি একটা সাইক্লোপ্রোপেন নিলাম, আগে এক্সাম্পলগুলো দিয়েছিলাম একটু মনে করো, সিএসএ। তাহলে এখানে কি ছিল, CH2, এখানে CH2, এখানে CH2। খেয়াল করো, এই যে একে তুমি যদি ঘোরাও, দেখো এই যে এই কার্বনকে তুমি ঘোরাবা, এই ফিক্সড এও ফিক্সড। আমি কিন্তু আবার বলতেছি দুইটা কিন্তু একসাথে না। তাহলে এও ফিক্সড, সরি এই ফিক্সড এই ফিক্সড, একে তুমি যদি ঘোরাও তাহলে কার সাথে প্যাচ লাগবে? এই যে এর সাথে কিন্তু ওভারল্যাপ হয়ে প্যাচ লাগবে, তাই না? তাহলে এখানেও কিন্তু আসলে ঘূর্ণন সম্ভব না। অথবা একে তুমি ফিক্সড রাখছো, একে ফিক্সড রাখছো, একে ঘুরাইতেছো, এই বেটা কিন্তু এর উপরে যায় প্যাচ লাগবে, অতএব ঘুরবে না কিন্তু, ঠিক আছে? এক সময় কিন্তু ঘূর্ণন থেমে যাবে। তাহলে এই 3টা কন্ডিশন যারা মানবে তাদেরকে আমরা বলবো হইতেছে জিওমেট্রিক। আসো কিছু এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো এগুলো, হ্যাঁ। তাহলে কিছু, হ্যাঁ বলবা। বুঝলাম না, একটু আবার বলো। না এটা দেখার আসলে, ও হ্যাঁ, এটা তো অবশ্যই 2 নাম্বার শর্ত তো অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা ভিন্ন গ্রুপ থাকবে, বাট আমি জাস্ট ঘূর্ণনটা দেখাইলাম। এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন হবে না, এটা এই যে এরকম হবে সি, এটা ঠিক আছে। বাট এই যে এখানে যেটা, ধরো এই যে এখানে আছে, এই যে এখানে যে কার্বনটা, এখানে কিন্তু দুইটা ভিন্ন থাকবে, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। অবশ্যই 2 নাম্বার মানে ই তো মানতেই হবে, 2 নাম্বার শর্ত না মাইনে তো যাওয়া যাবে না। এখানেও কিন্তু একই অবস্থা, যে এ ইজ নট ইকুয়াল টু বি, সি ইজ নট ইকুয়াল টু ডি, ঠিক আছে? এটা কিন্তু মানবে এখানে, এটা কোনো সমস্যা নেই। জাস্ট মানে ঘূর্ণনটা আমি দেখাইলাম আর কি, আর কিছুই না এখানে। বাট এই যে মূল কাহিনী হইতেছে এই নিচেরটা, ঠিক আছে? মানে 3টা কন্ডিশনই মানতে হবে, তাহলে একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। দেখো তুমি তো এর আর এর খুঁজেই পাবা না যদি ডাবল বন্ড আর সাইক্লিক না পাও, তাই না? তাহলে আগে মূল বিষয় কিন্তু সেটা অ্যালকিন হতে হবে অথবা সাইক্লিক জাতীয় যৌগ হতে হবে। এখন সাইক্লিক পাইছো কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? তাহলে সেটাও কিন্তু হবে না, সাইক্লিক পেলে আসলে ঘুরবে না, গুণন এমনি থামে যাবে, কারণ না হলে তো শর্তই মিলতো না, তাই না? তাহলে আসো আমরা কিছু এক্সাম্পল দিই, হ্যাঁ। তাহলে এগুলোর ভিতরে আমাদের কিছু আইসোমারিজম আছে, জিওমেট্রিক যেটা, এটা আমরা একটু দেখি। তাহলে দেখো একটা এক্সাম্পল একটু খেয়াল করো। তাহলে এক্সাম্পল দিয়ে আমরা টাইপটা বলে ফেলবো, হ্যাঁ। ওই যে আমি বলছিলাম না যে জিওমেট্রিকের দুইটা টাইপ আছে, তাহলে আমি একটু টাইপটা এখান থেকে বলে ফেলবো। তাহলে একটা দ্বিকার্বন, সরি দ্বিকার্বন বিশিষ্ট ডবল, মানে ডবল বন্ড বিশিষ্ট একটা আমরা যৌগ নিলাম। তাহলে এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, ঠিক আছে? এগুলা কিন্তু স্ট্রাকচারাল লিখতেছি আমরা, কিন্তু এগুলা মানে আণবিক না। আণবিক তো শুধুমাত্র C6H6C4H10 এগুলা কিন্তু, এই যে এইভাবে আঁকায় হয়ে যে মানে হাত দিয়ে যে দেখাইতেছি, এটাই কিন্তু স্ট্রাকচারাল, বুঝছো? তাহলে এখানে ধরো আমি দিলাম CH3, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম CH3, এখানে ধরো দিলাম হাইড্রোজেন, ঠিক আছে? দেখো কন্ডিশন ফিল আপ হয়ে গেছে। আচ্ছা কন্ডিশন ফিল আপ হয়েছে কীভাবে খেয়াল করো, ডাবল বন্ড আছে, তাই না? ডাবল বন্ড কিন্তু আছে, হ্যাঁ। খেয়াল করো আমি যেইভাবে সুবিধাভাবে দিতেছি, পরীক্ষায় কিন্তু এত সুবিধাভাবে দিবে না, তোমাকে সুবিধাভাবে না দিয়ে এটার নামটা দিয়ে দিবে, ইংরেজিতে নাম দিয়ে দিবে। এই জন্যই কিন্তু নামকরণটা বারবার বারবার আমি গুরুত্ব দিয়ে বুঝাইতেছি, হ্যাঁ। বলো তো রাইয়ান, এটার নাম কি হবে বলো, পারবা? চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ, এর নাম, এর নাম কি, এর নাম কি, এই যোগের নামটা কি? বলো, আবার বলো। গুড, ভেরি গুড। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায় গেছে, এই কার্বন দুইটা উপরে উঠে গেছে, তার মানে কি এই 2 কার্বনই হবে না? এরা কিন্তু আসলে এর নিচে নামাই দিলেই তো হয়ে গেল, এরও তো নিচে নামাই দিলেই হয়ে গেল, তাই না?
আমরা আঁকাইছি আমাদের দেখার সুবিধার জন্য। তাহলে এটা হলো বিউটিন টু অথবা বিউট টুইন, যেভাবে উচ্চারণ করো দুইটাই কিন্তু সঠিক। আমি আবার বলতেছি, বিউটিন টুও সঠিক, বিউট টু ইনও সঠিক, একই জিনিস, ঠিক আছে। তাহলে এটা হলো বিউটিন টু। তোমাকে কিন্তু দিবে এই যে এটাই, যে বিউটিন টু, এই যে এইটুকু শুধু লিখে দিবে। দেখো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখো যে বিউটিন টু লেখা শুধু বলে দিছে এখানে কোন ধরনের সমানতা সম্ভব, ব্যাখ্যা করো, চিত্র আঁকাও, হ্যান ত্যান, এই আর কি। এখন দেখো এখানে কিন্তু কন্ডিশন মিলে গেছে, তাই না? তাহলে এ আর এই কিন্তু সেম না, দ্বিবন্ধন তো প্রথমেই পাই গেছি, এ আর এই সেম না, এ আর এই সেম না। তাহলে এটা হলো আমাদের বিউটিন টু। এখন এখান থেকে যদি একটা সমানতা বানাই, আমরা বানাইতে পারবো কিভাবে একটু খেয়াল করো। আমরা এক কার্বনের ফাংশনাল গ্রুপটা আমরা একটু উল্টাপাল্টা করে দিব, মানে উপরেটা নিচে, নিচেটা উপরে। তাহলে এটাকে আমরা উল্টাপাল্টা করবো, হ্যাঁ। তাহলে এই কার্বন এরা কিন্তু ঠিক থাকবে, যে ডাবল বন্ড যারা আছে এরা কিন্তু ঠিক থাকবে, ঘুরবে কিন্তু মাথার গুলা, মানে ওরা কিন্তু চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। মানে আমি চেঞ্জ করে দিলাম আর কি, ওরা তো হবে না। CH3 হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, ঠিক আছে। এই হলো মূল কথা। তাহলে দেখো এটাও কিন্তু বিউটিন টু, তাই না? এটাও কিন্তু বিউটিন টু। তাহলে এখন স্যার এরা কি হইলো কেমনে, সমানও হইলো কেমনে, প্রশ্ন কিন্তু আসতেই পারে যে নাম তো ভিন্ন হওয়া উচিত, তাই না? হ্যাঁ, আসলে নাম ভিন্ন আছে। এখন একটু খেয়াল করো, যদি যদি সেম ফাংশনাল গ্রুপগুলো সেম সাইডে থাকে, খেয়াল করো আমাদের স্যার এইভাবে পড়াইছিল, আমি এটাই মনে রাখার সবচেয়ে বড় টেকনিক মনে করি। যদি সেম ফাংশনাল গ্রুপগুলো সেম সাইডে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিস। আর যদি উল্টা পাশে থাকে, বিপরীত ক্রস অবলিকলি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্স। দ্যাট মিনস এখান থেকে কনফার্ম, I guess you have understand that there are two types of geometric isomerism. One is cis and another is trans. That means geometric isomerism দুই ধরনের, একটা হলো cis আর একটা হলো trans। তাহলে cis কখন বলবো? cis বলবো হইতেছে আমরা যখন সেম সাইডে থাকবে তখন বলবো cis, আর যখন উল্টা সাইডে থাকবে সেম ফাংশনাল গ্রুপগুলো তখন বলবো ট্রান্স। এই জায়গায় একটা ক্রিটিক্যাল কোশ্চেন আছে, সেটা আমি পরে বলতেছি, আগে খেয়াল করো। তাহলে এটা কি? এটা হলো সিস বিউটিন টু। তাহলে নাম কিন্তু সামনে চলে আসছে, হ্যাঁ। আর এটা হলো ট্রান্স, এটা হলো ট্রান্স বিউটিন টু। দেখছো নাম, নামকরণগুলো কিন্তু এইভাবে চলে আসবে। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, সিস মানে সেম সাইড। তাহলে মনে রাখে কিন্তু সহজ, সিস সেম সাইড। তাহলে সিস সেম সাইড, সেম সাইডে সেম ফাংশনাল গ্রুপ থাকবে, সেম ফাংশনাল গ্রুপ থাকবে, ঠিক আছে। এই যে এগুলাই কিন্তু ব্যাখ্যা করতে হয়, যে এটা সিস ট্রান্স, এগুলাই কিন্তু ব্যাখ্যা আসে, মানে এইভাবে আঁকায় টাকায় ব্যাখ্যা সহজই কিন্তু না, বেশি তো কঠিন না আসলে। কিন্তু অনেক পোলাপান আসলে কেন জানি বুঝতেই যায় না, বুঝছো। আমাদের গ্রাম এলাকায় এগুলো আসলে এক ধরনের ভয় ছিল এক সময়। এই কেমিস্ট্রির, অর্গানিক কেমিস্ট্রি দেখে, ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার দেখে না পোলাপান সায়েন্সই ছাড়িয়ে দিত ইন্টারমিডিয়েট। আমার নিজের চোখের দেখা, ঠিক আছে, নিজের চোখের না, এই যে এইবার, এই যে এইবারের ঘটনা। আমার আপন চাচাতো বোন, আমার আপন চাচাতো বোন, যে চাচা আমার সেকেন্ড গার্জিয়ান, বুঝছো। আসলে এগুলো মানুষের সাথে বলি না। যে চাচা আমার সেকেন্ড গার্জিয়ান, আমার লেখাপড়ার খরচে অনেক হেল্প করছে, এখনো করে। সেই চাচার মেয়ে এসএসসিতে প্লাস পাইছে, এই যে এইবার, এই যে রেজাল্ট দিল কয়েকদিন আগে এসএসসি, সায়েন্স থেকে এসএসসি প্লাস পাইছে, ইন্টারমিডিয়েটে গিয়ে ভর্তি হলো আর্টসে। দেখো কত বড়, আমি ওর অনেকবার বুঝাইছি যে সারা কি দরকার, চেষ্টা করো, পারবা পারবা, মানে বুঝেই আসলো না। অথচ প্লাস পাইছে, কিন্তু ওই স্টুডেন্ট সায়েন্স সাইডে দিছে। ওর অনেকবার বোঝানো হয়েছে যে ডাক্তার হবা, অনেক কিছু হবে, ইঞ্জিনিয়ার করলে আমার দরকারই নাই, আমি এত ঝামেলা নিতে পারবো না। যে এইবার ঠিক আছে, আমি অনেকবার বুঝাইছি ওরে আর কি। এইগুলো আসলে হয়, অনেক ভয় কাজ করে আসলে মানুষের মধ্যে। দেখো ভয় কিন্তু নাই, অনেক সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, আমাদেরকে মোটামুটি সহজভাবে পড়াইছে, কিন্তু অনেক টিচার আসলে আছে আসলে ভয় দেখাই ফেলে, তাই না? ভয় পাওয়ার কিছু নাই, ভয়ের কি আছে, সবাই পারে, আমিও পারবো। তাহলে ট্রান্স, ট্রান্স হলো অপোজিট সাইড, হ্যাঁ। তাহলে অপোজিট সাইড, এই ক্ষেত্রে হলো অপোজিট সাইড। এখন আমি দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই, আর পড়াবো না, হ্যাঁ। 43 বাজে গেছে, নামাজের সময় প্রায় খুব কাছাকাছি। একটা কাজ দিয়ে দিই, বের করবা, না পারলে আমি বলে দিব, ঠিক আছে। একটা হলো, এটা কিন্তু আসবে, এই যে যেটা লিখতেছি, প্রশ্ন যেটা লিখতেছি, ডিফারেন্স বিটুইন সিস অ্যান্ড ট্রান্স, একটা তো পাইছই, তাই না? আরও আছে, আরও বিভিন্ন প্রপার্টি নিয়ে ডিফারেন্সগুলো পাবা। ডিফারেন্স বিটুইন সিস অ্যান্ড ট্রান্স, এটা একটা। আর 2 নাম্বার হলো, একটু খেয়াল করো, যদি একই ধরনের, খেয়াল করো না, এই সেকেন্ড কোশ্চেনটা কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। প্রথমটা কিন্তু খুঁজে খেতে পাওয়া যাবে, সেকেন্ডও পাবা আশা করি, সমস্যা নাই। যদি এখানে তো সেম, মানে দুইটা একই ধরনের নিছি, যদি এরকম হইতো যে এই কার্বনে আমরা দুইটা ভিন্ন তো নিছি, এই কার্বনেও দুইটা ভিন্ন নিছি, যেটা এই কার্বনের সাথে মিলে না,
দ্যাট মিনস এখানে CH3 আছে, উপরেটা খেয়াল করো, এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। কিন্তু যদি ঘটনা এরকম হইতো এখানে CH3 এখানে হাইড্রোজেন ঠিক আছে, এখানে ক্লোরিন দিলাম, এখানে ব্রোমিন দিলাম, তাহলে সিস্টান্স কেমনে বের করবে একটু দেখবা, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো কিন্তু। তাহলে অন্য গ্রুপ থাকলে কিভাবে, কোশ্চেনটা বুঝতে পারছো আশা করি, কিভাবে সিস ট্রান্স বের করব। হ্যাঁ, এই দুইটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, কিন্তু আলসেমি করো না, একটু কইরো। সেদিন একটা কাজ দিয়ে দিলাম কিন্তু ফিজিক্স করো নাই। করো নাই কিন্তু, তাহলে এটা কিন্তু আজকে কইরো। বুঝতে পারছো রায়ান? এতক্ষণ যা বললাম বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারলে ভালো। এই যে এটা কিন্তু আসবেন, দেখবে যে বিউটিন টুডাই অনেকবার আসছে এক্সামে, জিওমেট্রিকে, ঠিক আছে? আর ওই যে কিটোইনল যেটা, ওইটাও দেখবো মোটামুটি কয়েকবার আসছিল, রিটেনেও আসছিল। তারপরে হলো তোমার এসিটোনটা তো এই তোমাদের টেস্টেই দিল এবার। আর বাকি যেগুলো আছে এমসিকিউর জন্য দেখবা। আর অপটিক্যাল যেটা, এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ অপটিক্যালের ক্ষেত্রে একটু অন্যভাবে পড়তে হয়, তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, এর চেয়েও সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করবো। ঠিক আছে, থাকলো তাহলে আজকে। হ্যাঁ।